সকালে নরম রোদ জানালার গ্রিল ভেদ করে বিছানায় এসে পড়েছে। ঘরের ভেতরটা তখনও আবছা অন্ধকারে ডুবে আছে। শুধু কম্পিউটার টেবিলের উপর জ্বলজ্বল করছে লাল নীল আর জিবি লাইটগুলো। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের ক্যান আর কিছু ইলেকট্রনিক গ্যাজেট। বিছানার চাদরটা এলোমেলো, তার ওপর উপুর হয়ে গভীর ঘুমে মগ্ন সামির। বাইরের বসার ঘর থেকে ভেসে আসা উচ্চস্বরের কথাবার্তায় বাড়ির নিস্তব্ধতা ভাঙতে শুরু করেছে। ইফতেখার সাহেব হাতে চায়ের কাপ নিয়ে খবরের কাগজে চোখ বোলাচ্ছেন, আর সাগুফতা বেগম রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। ও এখনো ওঠেনি? ঘড়িতে কয়টা বাজে খেয়াল আছে কারো? বেলা 11টা বাজতে চললো। এই বাড়িতে কি কোনো নিয়ম কানুন থাকবে না? ইফতেখার সাহেব খবরের কাগজে থেকে চোখ না সরিয়ে শান্ত গলায় উত্তর দিলেন, চিৎকার করে লাভ নেই দর্শাগুপ্তা। যার ওঠার সে উঠবে, আর যার ঘুমানোর সে তো সারা জীবন ঘুমেই কাটালো। শাগুফতা বেগম বিরক্তির চরম সীমায় পৌঁছে ছেলের ঘরের দরজায় গিয়ে সজোরে ধাক্কা দিলেন। সমীর, এই সমীর, ওর বলছি। তোর কি লজ্জা নেই? আজ না তোর ইন্টারভিউ ছিল? লেপের নিচ থেকে একটা হাত বেরিয়ে এসে পাশের বালিশটার নিজের ক্যানের ওপর চেপে ধরল। সামিরের ঘুম জড়িত কণ্ঠস্বর ভেসে এলো, মা প্লিজ আর 10টা মিনিট। কাল রাতে সার্ভার ডাউন ছিল, কাজ শেষ করতে অনেক রাত হয়েছে। সার্ভার? সারাটা জীবন ওই গেম আর কম্পিউটার নিয়েই পড়ে থাকলি। তোর বড় ভাই আরমানকে দেখ, সকাল 8টায় উঠে তৈরি হয়ে অফিসে চলে গেছে, আর তুই? আরমান নামটা কানে আসতেই সামির বালিশটা সরিয়ে উঠে বসলো। তার চোখে মুখে ঘুমের রেশ, কিন্তু ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি। সে জানে এই বাড়িতে সকালটা শুরুই হয় আরমানের সাফল্যের গল্পের সাথে তার ব্যর্থতার তুলনা দিয়ে। সামির বিছানা থেকে নেমে তোয়ালেটটা কাঁধে নিল। ভাইয়া তো এই বাড়ির গোল্ডেন বয় মা, তার সাথে কি আমাদের মতো সাধারণ মানুষের তুলনা চলে? সাগুফতা বেগম ছেলের কথায় আরো জ্বলে উঠলেন। তিনি দরজার সামনে দাঁড়িয়েই শাসাতে থাকলেন, সাধারণ মানুষ? তুই নিজেকে সাধারণ ভাবিস? তুই হচ্ছিস অপদার্থ। বিএ পাস করতে তো 3 বছর বেশি লাগলো, আর এখন পকেটে একটা পয়সাও নেই। বাপের হোটেলে আর কতদিন গিলবি? সামির মায়ের কথার কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। সে জানে এই তর্কের কোনো শেষ নেই। দরজা বন্ধ করার আগেই সে একবার মায়ের দিকে তাকালো। চিন্তা করো না মা, একদিন এই অপদার্থ ছেলেই দেখবে বাপের হোটেল রেনোভেট করে দিয়েছে। শাগুফতা বেগম বিড়বিড় করতে করতে চলে গেলেন। দৃশ্যপট পরিবর্তিত হলো শহরের অন্য এক প্রান্তে। সাজানো গোছানো একটি ড্রয়িং রুম। চারপাশটা দেখলে বোঝা যায় এই বাড়ির মানুষগুলো রুচিশীল এবং সুশৃঙ্খল। সোফায় বসে বই পড়ছিল মেহেরিন। তার চোখে চশমা, পরনে হালকা রঙের সালোয়ার কামিজ, সামনে ধোয়া ওঠা কফি। মেহেরিনের বাবা সিদ্দিক সাহেব এবং মা সাদিয়া বেগম পাশেই বসেছিলেন। মেহেরিন, তুই কি তৈরি হয়েছিস? আরমানের বাবা মা আজ বিকালে আসছেন। মেহেরিন বই থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো। মা, ওরা তো শুধু তারিখ ঠিক করতে আসছেন। আমাকে আবার তৈরি হতে হবে কেন? আমি তো আর পুতুল নই যে সাজিয়ে রাখতে হবে। আমার মেয়েটা একদম ঠিক বলছে। আরমানকে তো আমরা ছোটবেলা থেকেই চিনি। হিরে একটা ছেলে, যেমন মেধাবী তেমনি ভদ্র। মেহেরিনের জন্য এর চেয়ে ভালো ছেলে আমি ভাবতেই পারি না। মেহেরিন লজ্জা পেল কিনা বোঝা গেল না, তবে তার দৃষ্টিতে সন্তুষ্টির ছায়া দেখা গেল। আরমানকে সে পছন্দ করে। ছোটবেলা থেকেই আরমানের সাফল্য, তার ব্যক্তিত্ব মেহেরিনকে মুগ্ধ করেছে। সে নিজেকে মনে মনে আরমানের যোগ্য সঙ্গিনী হিসেবেই প্রস্তুত করেছে। বাবা, আরমান ভাই মানে আরমান এখন কোন পোস্টে আছে? মেয়ের মুখে আরমানের খোঁজ শুনে সাদিয়া বেগম মুচকি হাসলেন। সে এখন মাল্টি ন্যাশনাল কোম্পানির এইচএম। খুব অল্প বয়সে অনেক উপরে উঠে গেছে।
তোর সাথে মানাবে বেশ। তুই গোল্ড মেডেলিস্ট আর সে কর্পোরেট লিডার, পারফেক্ট কাপল। মেহরিন কফির কাপে চুমুক দিয়ে জানালার দিকে তাকালো। তার মনে হলো জীবনটা একটা সুন্দর ছকে বাঁধা অঙ্কের মতো। পড়াশোনা ভালো রেজাল্ট, এরপর আরমানের মতো সফল একজন মানুষের সাথে বিয়ে, সব কিছুই নিখুঁত। কিন্তু সে জানতো না জীবনের অঙ্ক সব সময় সূত্রের নিয়মে মেলায় না। দৃশ্যপট আবারও ফিরে এলো ইফতেখার সাহেবের বাড়িতে। বিকেলের নাস্তার আয়োজন চলছে। আরমান অফিস থেকে ফিরেছে। তার পরনে দামি ব্র্যান্ডের স্যুট, হাতে লেটেস্ট মডেলের আইফোন। সে ড্রয়িং রুমে প্রবেশ করতেই ঘরের আবহাওয়ায় একটা গাম্ভীর্য চলে এলো। মা, আমার ব্ল্যাক কফিটা দাও। আজ খুব হেডেক। অফিসের মিটিংটা খুব স্ট্রেসফুল ছিল। দিচ্ছি বাবা, দিচ্ছি, তুই বস। তোর বাবা বলেছিলেন আজ নাকি সিদ্দিক ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল তোর। আরমান সোফায় বসে টাইয়ের নটটা আলগা করলো। তার কপালে চিন্তার ভাঁজ। সে খুব একটা আগ্রহী বলে মনে হলো না। আজকে যেতে হবে, আমি খুব টায়ার্ড মা। তাছাড়া কি, কথা দেওয়া হয়েছে মেহরিনের সাথে তোমার বিয়ের তারিখটা আজ পা করতেই হবে। মেয়েটা হীরের টুকরো, হাতছাড়া করা বোকামি হবে। আরমান বাবার দিকে তাকালো। তার চোখে একটা দ্বিধা। সে কিছু একটা বলতে চেয়েও বলল না। ঠিক সেই মুহূর্তে সামির ঘরে ঢুকলো। তার পরনে একটা ঢিলে ঢালা টি শার্ট আর 3/4 প্যান্ট, হাতে একটা মাউস। ভাইয়া, তোমার ল্যাপটপটা একটু দেবে? আমার পিসির গ্রাফিক্স কার্ডটা ক্র্যাশ করেছে। একটা ডিজাইন ডেলিভারি দিতে হবে। আরমান তাচ্ছিলের দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। আমার ল্যাপটপে অফিসিয়াল ডাটা থাকে সামির, গেম খেলার জন্য ওটা দেওয়া যাবে না। আর তোমার এই ডিজাইন করে কি হয়? মাসে তো 2000 টাকাও আনিস না। টাকাটাই কি সব ভাইয়া? প্যাশন বলেও তো একটা ব্যাপার আছে। আর এটা গেম নয়, আমি একটা ইউআই ডিজাইন করছি। থাম তোরা। সমীর, তুই এখান থেকে যা। বড়রা কথা বলছে, এর মধ্যে এসে ফাজলামি করবি না। আরমান, তুই রেডি হয়ে নে, আমরা সন্ধ্যা 7টায় বের হব। স্বামীর কাঁধ ঝাঁকিয়ে চলে গেল। সে জানে তার কথার কোনো মূল্য এই বাড়িতে নেই। আরমান দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তার মনের ভেতর অন্য এক ঝড় তুলছে, যা পরিবারের কেউ জানে না। কিছুক্ষণ পর শহরের এক অভিজাত রেস্তোরাঁ। আরমান বসে আছে। তার উল্টো দিকে বসে আছে মিলি। মিলি আধুনিক পোশাকে সজ্জিত, হাতে দামি ব্রেসলেট। সে আরমানের অফিসের বসের মেয়ে। মিলির বাবার অগাধ সম্পত্তি, আর মিলি সেই সম্পত্তির একমাত্র ওয়ারিশ। আরমান, তুমি কি সিরিয়াসলি ওই মিডল ক্লাস মেয়েটাকে বিয়ে করছো? আরমান কফির মগে চামচ নাড়তে নাড়তে মিলির দিকে তাকালো। মিলির চোখে এক ধরনের চ্যালেঞ্জিং দৃষ্টি। মিলি, এটা ফ্যামিলি ডিসিশন। মেহেরিন ভালো মেয়ে, আমাদের আত্মীয়। বাবা মা কথা দিয়ে ফেলেছেন। ওহ কাম অন আরমান, তুমি ভালো মেয়ে দিয়ে কি করবে? তুমি অ্যাম্বিশাস, তুমি অনেক উপরে উঠতে চাও। তোমার কি মনে হয় ওই সাধারণ একটা মেয়ে তোমাকে সেই লাইফ দিতে পারবে যেটা আমি পারবো? আরমান চুপ করে রইল। মিলির কথাগুলো তীরের মতো তার উচ্চাকাঙ্ক্ষী মনে বিঁধছে। সে জানে মিলি সত্য বলছে। মেহরিনকে বিয়ে করা মানে সেই সাধারণ মধ্যবিত্ত জীবন যাপন করা, কিন্তু মিলিকে বিয়ে করা মানে এক লাফের সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া। বাবা তোমাকে খুব পছন্দ করেন আরমান। তিনি চাইছেন তুমি নেক্সট প্রজেক্টের হেড হও। কিন্তু তুমি যদি ওই বস্তা পচা সেন্টিমেন্ট নিয়ে পড়ে থাকো, তাহলে ড্যাডি ডিসিশন চেঞ্জ করতে পারেন। আমাকে একটু সময় দাও মিলি। আমি সিচুয়েশনটা একটু হ্যান্ডেল করার চেষ্টা করছি। সময় নিয়ে আরমান। শুনলাম আজ নাকি ডেট ফিক্স করতে যাচ্ছে তোমার পরিবার। ডোন্ট বি স্টুপিড, থিঙ্ক প্র্যাকটিক্যাল। লাভ ইজ নট এনাফ, মানি ইজ পাওয়ার। মিলি উঠে চলে গেল, কিন্তু তার কথাগুলো আরমানের মাথায় হাতুড়ির মতো পিটতে থাকলো। সে গাড়িতে উঠে বসলো, কিন্তু গন্তব্য নিজের বাড়ি নয়। সে বুঝতে পারছিল না কি করবে। সন্ধ্যা 7টা, সিদ্দিক সাহেবের বাড়ি। উৎসব মুখর পরিবেশ। ইফতেখার সাহেব
শাকুফতা বেগম এবং অনিচ্ছা সত্ত্বেও আরমান এসে পৌঁছেছে। স্বামীর আসেনি, তাকে জোর করেও আনা যায়নি। মেহেরিন সেজেছে হালকা নীল রঙের শাড়িতে, তাকে অপূর্ব লাগছে। সে ধীর পায়ে এসে ড্রয়িং রুমে বসলো। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে তো আজ পরীর মতো সুন্দর লাগছে। সত্যিই তাই, আমার ছেলের ভাগ্য ভালো, এমন লক্ষ্মী বউ ঘরে আসছে। আরমান মেহেরিনের দিকে তাকালো। মেহেরিনের চোখে লাজুক হাসি, কিন্তু আরমান সেই হাসির উত্তর দিতে পারল না। তার চোখের সামনে ভাসে মিলির বাবার বিশাল সাম্রাজ্য, দামি গাড়ি আর বিলাসবহুল জীবন। মেহেরিনের এই সাধারণ সৌন্দর্য তার কাছে হঠাৎই করে ফ্যাকাশে মনে হতে লাগলো। তাহলে সিদ্দিক ভাই, আগামী মাসে 10 তারিখেই শুভ কাজটা সম্পূর্ণ হোক, কি বলেন? আপনারা যা ভালো মনে করেন, আমার তো কোনো আপত্তি নেই। আরমান বাবা, তোমার কি মত? সবার দৃষ্টি আরমানের দিকে নিবদ্ধ হলো। মেহেরিনও আর চোখে তাকালো। আরমান একবার ঢোক গেল। পরিবেশটা তার কাছে দমবন্ধ করা মনে হচ্ছে। আঙ্কেল, আসলে অফিসের খুব প্রেশার যাচ্ছে, ডেটটা একটু পেছানো যায় না? আহা, বিয়ের পর প্রেশার কমে যাবে, বউ ঘরে এলে ভাগ্য খুলে যায়। ওসব নিয়ে ভেবো না, 10 তারিখই ফাইনাল। মিষ্টি বিতরণ শুরু হলো। সবাই যখন আনন্দে মগ্ন, আরমান তখন বারান্দায় এসে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে সে মিলির নাম্বারে ডায়াল করতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই মেহেরিন তার পেছনে এসে দাঁড়ালো। আপনি কি খুশি হননি আরমান ভাই? আরমান চমকে পেছনে তাকালো। মেহেরিনের চোখে উদ্বেগের ছায়া। না মানে খুশি হব না কেন, আসলে কাজের অনেক চাপ, তাই একটু টেনশনে আছি। চিন্তা করবেন না, আমরা দুজন মিলে সব সামলে নেব। আমি জানি আপনি অনেক পরিশ্রমী। আমি সব সময় আপনার পাশে থাকব, আপনার সাপোর্ট সিস্টেম হয়ে। মেহেরিনের সরল আশ্বাস আরমানের বুকে কাটার মতো বিঁধল। সে মনে মনে ভাবলো, সাপোর্ট সিস্টেম দিয়ে বিল পেমেন্ট হয় না মেহেরিন, স্টেটাস কেনা যায় না। কিন্তু মুখে সে মেকি হাসি ফোটালো। থ্যাঙ্কস মেহেরিন, চলো ভেতরে সবাই ডাকছে। রাত গভীর হলো। দুই পরিবার বিদায় নিল। সামির তখনও তার ঘরে গেম খেলছে। হেডফোনে বিকট শব্দে গান বাজছে। আরমান ঘরে ফিরে সোজা সামিরের ঘরে ঢুকলো। আরে ভাইয়া, কংগ্রাচুলেশনস, শুনলাম ডেট ফিক্সড। এবার তো অন্তত একটা পার্টি দাও। আরমান রাগে গজগজ করতে করতে সামিরের কম্পিউটার টেবিলের সুইচটা অফ করে দিল। মনিটরের আলো নিভে ঘরটা অন্ধকার হয়ে গেল। আরে এটা কি করলে? আমার গেম সেভ করা হয়নি ভাইয়া। সারাদিন এই সাইপাস নিয়ে পড়ে থাকিস, লাইফে কি কোনো সিরিয়াসনেস আসবে না তোর? আমি এখানে নিজের লাইফ নিয়ে ডিসিশন নিতে পারছি না, আর তুই আসিস গেম নিয়ে। তোমার লাইফ তো সেট ভাইয়া, সুন্দরী বউ, ভালো চাকরি, প্রবলেমটা কোথায়? তুই বুঝবি না, তুই তো একটা লজার, তোর কাছে ডাল ভাত আর বিরিয়ানির কোনো তফাৎ নেই। কিন্তু আমি জানি দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আরমান গটগট করে বেরিয়ে গেল। সামির অন্ধকারে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে বুঝতে পারল তার পারফেক্ট বড় ভাইয়ের পারফেক্ট জীবনে কোথাও একটা বড় গোলমাল চলছে। পরদিন সকালে সামির বাড়ির ছাদে বসে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিল। মেহেরিন তাদের বাড়িতে এসেছে শাগুফতা বেগমের সাথে কিছু কেনাকাটার ফর্দ করতে। ছাদ থেকে নামার সময় সিঁড়িতে সামিরের সাথে মেহেরিনের ধাক্কা লাগলো। সামিরের হাতে লাইটটা পড়ে গেল মেহেরিনের পায়ের কাছে। দেখে চলতে পারো না সামির? সবসময় তো ছটফট করো কেন? সামির নিচু হয়ে লাইটটা কুড়িয়ে নিল। মেহেরিনের দিকে তাকিয়ে সে হাসলো। এই হাসিটা খুব উজ্জ্বল, কোনো কপটতা নেই। সরি ভাবি, ও সরি ফিউচার ভাবি। আসলে আকাশটা আজ খুব পরিষ্কার, তাই ভাবলাম একটু ঘুড়ি ওড়াই। তুমি কি ওড়াবে? আমার ওসব ফালতু কাজ করার সময় নেই, আমার থিসিস জমা দিতে হবে। আর শোনো, তুমি না গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারোনি এখনো? আরমান ভাই কত আপসেট তোমাকে নিয়ে, একটু তো দায়িত্ববান হও। দায়িত্ব আর আমি দুটো বিপরীত মেরুর বাসিন্দা। মেহেরিন ভাইয়া আছে তো সব দায়িত্ব নেওয়ার জন্য, আমি না হয় একটু আকাশই দেখলাম। আকাশ দেখে পেট চলে না সামির, জীবনটা বাস্তবতা, স্বপ্ন নয়।
মেহরিন গট গট করে নিচে নেমে গেল। সামির সিঁড়িতে দাঁড়িয়ে মেহরিনের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বাস্তবতা বড় কঠিন মেহেরিন। যেদিন মাটিতে আছাড় খাবে সেদিন এই আকাশটার দিকেই তাকাতে হবে। সামির জানতো না তার এই কথাটা কতটা নির্মমভাবে সত্য হতে চলেছে। দিন গড়িয়ে বিয়ের দিন ঘনিয়ে এলো। দুই বাড়িতে সাজ সাজ রব, কিন্তু আরমানের মনের অস্থিরতা চলছে চরমে পৌঁছালো। বিয়ের ঠিক 2 দিন আগে আরমান অফিস থেকে সোজা মিলির বাসায় গেল। আরমান এই অসময়ে? আরমান মিলির হাত ধরে হাঁটু গেড়ে বসলো, তার চোখে এক উন্মাদনা। আমি পারবো না মিলি, আমি ওই সাধারণ জীবনযাপন করতে পারবো না। আমি তোমাকেই চাই। আমাকে বিয়ে করবে এখনই? মিলি বিজয়ের হাসি হাসলো। সে জানতো আরমান আসবে। টাকার নেশা ভালোবাসার চেয়েও তীব্র। আর ইউ শিওর আরমান? তোমার ফ্যামিলি, ওই মেয়েটা? টু হেল্প উইথ দেম। আমি শুধু আমার ক্যারিয়ার আর তোমাকে নিয়ে ভাবছি। চলো আমরা আজই কোর্ট ম্যারেজ করবো। যখন আরমান তার ভবিষ্যতের সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরিকল্পনা চূড়ান্ত করছে, তখন ওদিকে মেহরিন তার হাতে মেহেদি পড়ছে। তার হাতের তালুতে লেখা হচ্ছে আরমান নামটি। সে জানে না এই নামটা তার কপালে থাকলেও হৃদয়ে থাকার যোগ্যতা আরমানের নেই। বাহ, রংটা খুব গাঢ় হয়েছে। যার মেহেদির রং যত গাঢ় হয় তার স্বামী তাকে তত বেশি ভালোবাসে। মেহরিন হাসলো, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা আসন্ন ঝড়ের পূর্বাভাস কেউ পেল না। শুধু দূরে কোথাও একটা কাক ডেকে উঠল কর্কশ স্বরে, যেন জানিয়ে দিল সবকিছু ঠিক নেই। স্বামীর তখন তার কম্পিউটারে একটা নতুন কোড লিখছে। হঠাৎ তার হাত কাঁপলো। মনিটরে একটা এরর মেসেজ ভেসে উঠল, সিস্টেম ফেলোর। স্বামীর বিরক্ত হয়ে মনিটরের দিকে তাকালো। ধুর, আবার ক্র্যাশ। সামির জানতো না শুধু তার কম্পিউটার নয়, তাদের পুরো পরিবারের সিস্টেমটাই ক্র্যাশ করতে চলেছে। আর সেই ধসে পড়া সিস্টেমকে রিপোর্ট করার দায়িত্বটা শেষমেশ তাকেই নিতে হবে। কমিউনিটি সেন্টারের বিশাল হলরুম, আলোকোজ্জ্বল ছাদ থেকে ঝুলছে বিশাল ঝাড়বাতি, যার আলোয় মেঝের সাদা টাইলস চকচক করছে। ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। স্টেজের উপর লাল গালিচা বেছানো, পিছনে বড় বড় ওরফে লেখা আরমান ওয়েটস মেহেরিন। অতিথিদের কলরবে মুখরিত চারপাশ। একদিকে রোস্ট আর বিরিয়ানির সুবাস ভাসছে, অন্যদিকে সানায়ের সুর বাজছে। কিন্তু এই উৎসব মুখর পরিবেশের মাঝে একটা চাপা উত্তেজনা কাজ করছে। ইফতেখার সাহেবের পরিবারের মধ্যে বরযাত্রী আসার সময় হয়ে গেছে, কিন্তু বরের গাড়ি এখনো পৌঁছায়নি। সাগুফতা বেগম বারবার গেটের দিকে তাকাচ্ছেন এবং হাতের মোবাইল ফোনের স্ক্রিনে সময় দেখছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। এখনো তো এলো না। 8:30 বেজে গেল। আরমানটা যে কি করে, ট্রাফিক জ্যামে পড়লো নাকি কে জানে। পাশে দাঁড়িয়ে থাকা ইফতেখার সাহেব রুমালে মুখ মুছলেন। তার চোখে মুখেও অস্থিরতা। তিনি পকেট থেকে ফোন বের করে আবারও ছেলের নাম্বারে ডায়াল করলেন। ফোনটা সেই বিকেল থেকে বন্ধ। ও কি অফিস থেকে বের হয়নি নাকি পার্লারে গেল? আজকালকার ছেলেদের আবার সাদা শখ হয়েছে। ঠিক সেই মুহূর্তে স্টেজের এক কোনায় দাঁড়িয়ে থাকা সামির একটা কাবাব মুখে পুড়ে চিবোচ্ছিল। তার পরনে একটা সাধারণ পাঞ্জাবি, যেটা হয়তো 2 বছর আগের কেনা। হাতার কাজগুলো একটু পুরনো হয়ে গেছে। সে ভাবলেশহীনভাবে চারপাশ দেখছিল। মায়ের অস্থিরতা দেখে সে এগিয়ে এলো। মা, টেনশন করছো কেন? ভাইয়া হয়তো সারপ্রাইজ এন্ট্রি নেবে। জানোই তো হিরোরা একটু লেট করেই আসে। তুই চুপ কর সমীর, তোর মুখে ওসব রসিকতা এখন অসহ্য লাগছে। গিয়ে দেখতো ড্রাইভারকে ফোন করা যায় কি না। সামির কাঁধ ঝাঁকিয়ে পকেট থেকে ফোন বের করলো, কিন্তু তার আগেই স্টেজের ওপাশে একটা শোরগোল শোনা গেল। কোণের সাজে মেহেরিন বসে আছে, তার চারপাশে কাজিনরা ঘিরে আছে। মেহেরিন আজ অপরূপা, লাল বেনারসি সোনার গহনা আর গাঢ় মেকআপ তাকে রাজকন্যার মতো লাগছে, কিন্তু তার চোখ দুটো স্থির।
সে বারবার গেটের দিকে তাকাচ্ছে। তার বুকের ভেতরটা ধকধক করছে, যেন কোনো এক অমঙ্গল বার্তা আসন্ন। বাবা, আরমান ভাই আসছে না কেন? কোনো সমস্যা হলো না তো? সিদ্দিক সাহেব মেয়ের মাথায় হাত রাখলেন। তার হাতটা কাঁপছে। তিনি মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কারণ তিনি নিজেই জানেন না কি হচ্ছে। চলে আসবে মা, হয়তো রাস্তায় জ্যাম। আমি ইফতেহারকার ভাইয়ের সাথে কথা বলছি। সময় গড়িয়ে 9টা বাজল। হলের গুঞ্জন এবার ফিসফিসানিতে রূপ নিল। অতিথিরা কানাঘুষা শুরু করেছে। কেউ কেউ ঘড়ি দেখে বিরক্তি প্রকাশ করছে। ইফতেখার সাহেব অস্থির হয়ে হলের বাইরে এসে দাঁড়ালেন। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। স্ক্রিনে আরমান নামক নামটা ভেসে উঠতেই তিনি দ্রুত মেসেজটা ওপেন করলেন। মেসেজটা পড়ার সাথে সাথে তার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। তার মুখটা ছাইবর্ণ হয়ে গেল, যেন শরীরের সব রক্ত মুহূর্তে উবে গেল। কি হলো? কি মেসেজ? আরমান কি লিখেছে? ইফতেখার সাহেব কোনো কথা বলতে পারলেন না। তিনি দেয়াল ধরে টাল সামলানোর চেষ্টা করলেন। সামির দৌড়ে এসে বাবাকে ধরলো। সে নিচু হয়ে ফোনটা কুড়িয়ে নিল এবং স্ক্রিনের দিকে তাকালো। মেসেজটা খুব ছোট। বাবা, আমাকে ক্ষমা করো। আমি মেহেরিনকে বিয়ে করতে পারবো না। আমি মিলিকে বিয়ে করেছি এবং আমরা দেশের বাইরে যাচ্ছি। প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করো না। এটা ভাইয়া পাঠিয়েছে? সামিরের কণ্ঠে অবিশ্বাস। সে মেসেজটা দুবার পড়ল। সাগুপ্তা বেগম ছেলের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে নিলেন। মেসেজটা পড়ে তিনি আর্তনাদ করে উঠলেন। না, এ হতে পারে না। আমার আরমান এমন কাজ করতে পারে না। এই ডাইনি মেয়েটা আমার ছেলেকে জাদু করেছে। হায় আল্লাহ, এখন আমি মুখ দেখাবো কি করে? সাগুপ্তা বেগমের আর্তনাদে আশেপাশে মানুষ জড়ো হতে শুরু করলো। সিদ্দিক সাহেব দৌড়ে এলেন। কি হয়েছে ভাবি? আপনারা এমন করছেন কেন? আরমান কোথায়? ইফতিখার সাহেব দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন। সিদ্দিক সাহেবের বুঝতে বাকি রইল না যে বড় কোনো অঘটন ঘটেছে। সাগুপ্তা বেগম মেঝের উপর বসে পড়লেন। সর্বনাশ হয়ে গেছে ভাই। আমার ছেলে আমাদের মুখে চুনকালি দিয়ে ওই বড় লোকের মেয়েকে বিয়ে করে পালিয়েছে। কথাটা বিদ্যুতের বেগে পুরো হলে ছড়িয়ে পড়ল। মেহেরিন স্টেজে বসেছিল। কথাটা আর তার কানে পৌঁছাতেই সে পাথরের মতো জমে গেল। তার হাতের মেহেদির রং যেন হঠাৎ করেই ফ্যাকাশে মনে হতে লাগলো। তার মনে হলো চারপাশের আলো নিভে আসছে। মেহেরিনের মা সাদিয়া বেগম মেয়ের কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। আমার মেয়েটার কি হবে গো? ভরা মজলিসে এমন অপমান। আমরা এখন মানুষকে মুখ দেখাবো কি করে? হলের পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে। অতিথিরা ছিছি করছে। কেউ কেউ বলছে বড় লোকদের কারবার এমনই হয়, আবার কেউ বলছে মেয়ের নিশ্চয়ই কোনো দোষ ছিল, তাই ছেলে পালিয়েছে। এই অপমানজনক কথাগুলো সিদ্দিক সাহেবের কানে তপ্ত সীসার মতো ঢুকছিল। তিনি ইফতেখার সাহেবের কলার চেপে ধরলেন। আপনারা আমার সাথে এটা কি করলেন? আমার মেয়েটার জীবন নষ্ট করে দিলেন। আমি এখন এই সমাজে কি জবাব দেব? আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আমাকে মাফ করে দিন সিদ্দিক ভাই। আমি কুলাঙ্গার জন্ম দিয়েছি। আমি জানতাম না ও এমন করবে। মাপ করলে কি আমার মেয়ের সম্মান ফিরে আসবে? নগ্নভ্রষ্টা মেয়েকে নিয়ে আমি সমাজে বসবাস করব কিভাবে? আপনারা যদি এর কোনো বিহিত না করেন, আমি এখনই আত্মহত্যা করব। পরিবেশটা চরম নাটকীয় মোড় নিল। সবাই সমাধানের পথ খুঁজছে, কিন্তু কোনো পথ খোলা নেই। হঠাৎই ভিড়ের মধ্য থেকে একজন মুরব্বী গোছের আত্মীয় এগিয়ে এলেন। দেখুন, যা হবার হয়েছে। এখন কান্নাকাটি করে লাভ নেই। মেয়ে লগ্নভ্রষ্টা হলে তার আর বিয়ে হবে না। সম্মান বাঁচাতে হলে এই আসরেই বিয়ে দিতে হবে। কিন্তু বর কোথায়? আমার ছেলে তো পালিয়েছে। আপনার বড় ছেলে পালিয়েছে, কিন্তু ছোট ছেলে তো আছে। সামির তো এখানেই আছে। ওকেই বরের আসনে বসান। কথাটা শুনে সামির চমকে উঠল। সে এতক্ষণ এক কোণায় দাঁড়িয়ে নীরব দর্শকের মতো সব দেখছিল। তার নিজের ভাইয়ের কীর্তিতে সে নিজেই লজ্জিত ছিল, কিন্তু নিজের নামটা এই পরিস্থিতিতে শুনে সে আকাশ থেকে পড়ল। মানে আপনারা কি বলছেন?
ইফতেখার সাহেব অশ্রু ভেজা চোখে ছেলের দিকে তাকালেন। তার চোখে এখন আর আগের মতো অবজ্ঞা নেই, বরং আছে অসহায় আরতি। তিনি সামিরের হাতটা খপ করে ধরলেন। বাবা স্বামীর, আমাদের সম্মান বাঁচা। তোর ভাই আমাদের পথে বসিয়ে গেছে। তুই যদি আজ মুখ ফিরিয়ে নিস তাহলে আমরা আর বাঁচবো না। বাবা তুমি কি বলছো এসব? মেহেরিন মানে ভাবি, ও তো আরমান ভাইয়ের বাগদত্তা। ও তো আমাকে পছন্দই করে না। আর আমার না আছে চাকরি, না আছে যোগ্যতা। আমি কিভাবে বিয়ে করব? যোগ্যতার কথা পরে ভাবিস, এখন মান সম্মানটাই বড়। তুই কি চাস তোর বাবা হার্ট অ্যাটাক করে মরে যাক? তুই কি চাস তোর মা মানুষের পায়ে ধরো? সামির মায়ের দিকে তাকালো, তারপর বাবার দিকে। তাদের চোখে যে আকুতি তা সে অগ্রাহ্য করতে পারল না। সে তাকালো স্টেজের দিকে। সেখানে মেহেরিন পাথরের মূর্তির মতো বসে আছে। তার চোখের জল গড়িয়ে পড়ছে না, কিন্তু দৃষ্টিটা মরে গেছে। সামির বুঝতে পারল এখানে কারোর মতামতের কোনো মূল্য নেই। পরিস্থিতি তাদের দুজনকেই বলির পাঠা বানিয়েছে। কিন্তু ও কি রাজি হবে? ওর জীবনটা কেন নষ্ট করবে আমার মতো বেকার ছেলের সাথে? বাবা সামির, তুমি আমার মেয়েকে বাঁচাও। আমি জানি তুমি আরমানের মতো নও, কিন্তু আমার মেয়েটার দিকে তাকাও। আজ যদি বিয়েটা না হয় ও জ্যান্ত লাশ হয়ে যাবে। সামির দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো তার নিজের ছোট ছোট স্বপ্নগুলো, তার স্বাধীনতা, তার আকাশ দেখার ইচ্ছা, সব কিছু যেন এই মুহূর্তেই শ্বাসরোধ হয়ে মারা গেল। সে মাথা নিচু করল। ঠিক আছে, আপনারা যা বলবেন। সিদ্ধান্ত হয়ে গেল। কাজী সাহেবকে ডাকা হলো। মেহেরিনকে কেউ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না। সে যেন একটা জড়বস্তু যার মালিকানা হাত বদল হচ্ছে মাত্র। কাজী সাহেব যখন কবুল বলতে বললেন, মেহেরিন অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে আরমানের বিশ্বাসঘাতকতার ছবি ভাসছে। আর সামনে বসে আছে সামির, যাকে সে সব সময় অপদার্থ, অযোগ্য এবং ছেলে মানুষ ভেবে এসেছে। মা, মেহেরিন, বল মা, আমাদের দিকে তাকা। মেহেরিন মায়ের চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে কবুল বলল। তার কণ্ঠস্বর এতই নিচু ছিল যে কাজী সাহেবকে কান পেতে শুনতে হলো। সামিরও যান্ত্রিকভাবে কবুল বলল। বিয়ে সম্পন্ন হলো, কিন্তু সেখানে কোনো উল্লাস ছিল না, কোনো ফুলের বর্ষণ ছিল না। ছিল শুধু এক গুমট বিষাদ। বাসর রাত। সামিরের ঘর। বিছানায় ফুলের ছিটিয়ে দেয়া পাপড়িগুলো যখন শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে ঘরটা গোছানো হয়েছে, কিন্তু তাতে প্রাণের ছোঁয়া নেই। মেহেরিন খাটের এক কোণায় বসে আছে। সে এখনো বিয়ের শাড়ি পরেই আছে। তার চোখের কাজল লেপটে গেছে। সামির ঘরে ঢুকলো। সে পাঞ্জাবিটা পাল্টে একটা টি শার্ট পরেছে। সে খুব অস্বস্তি বোধ করছে। এই ঘরটা তার নিজের, কিন্তু আজ মনে হচ্ছে সে কোনো অপরিচিত জায়গায় এসেছে। দরজাটা কি লক করব নাকি খোলা রাখবো? সামির নিজেই নিজের প্রশ্নে বিব্রত হলো। সে দরজাটা আলতো করে চাপিয়ে দিল। তারপর মেহেরিনের দিকে না তাকিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে আকাশটা অন্ধকার, ঠিক তাদের দুজনের ভবিষ্যতের মতো। দেখো মেহেরিন, আমি জানি আজ যা হলো তা তোমার জন্য মেনে নেওয়া কঠিন। বিশ্বাস করো, আমার জন্য সহজ নয়। আমি কখনো ভাবিনি এমনটা হবে। মেহেরিন কোনো উত্তর দিল না। সে মেঝের দিকে তাকিয়ে রইল। সামির আবার কথা বলার চেষ্টা করলো। ভাইয়া যা করেছে তার জন্য আমি লজ্জিত, কিন্তু এখন যখন আমরা বিয়েটা হয়েই গেছে, তখন আমাদের বাস্তবতাকে মেনে নিতে হবে। মেহেরিন এবার মুখ তুলল। চোখ তুলে তার চোখে ঘৃণার আগুন। সে উঠে দাঁড়ালো এবং সামিরের দিকে এগিয়ে গেল। বাস্তবতা? তুমি বাস্তবতার কথা বলছো সামির? তুমি কি জানো বাস্তবতা কি? বাস্তবতা হলো আমি একজন সফল প্রতিষ্ঠিত মানুষকে ভালোবেসেছিলাম, আর আমার বিয়ে হলো তার অপদার্থ ছোট ভাইয়ের সাথে, যে নিজের খরচ চালাতে পারে না, যে বাপের টাকায় খায়। সামিরের চোয়াল শক্ত হয়ে গেল। সে জানতো মেহেরিন রেগে আছে, কিন্তু এত সরাসরি আক্রমণ সে আশা করেনি। তবুও সে নিজেকে সংযত রাখল। আমি জানি আমি তোমার যোগ্য নই মেহেরিন, কিন্তু আজ
আমি বিয়েটা না করলে তোমার বাবার সম্মান ধুলোয় মিশে যেত। আমি শুধু পরিবারটাকে বাঁচাতে চেয়েছি। পরিবার বাঁচাতে চেয়েছো নাকি সুযোগ পেয়েছো? সারা জীবন তো ভাইয়ের ছায়া ছিলে, আজ ভাইয়ের ছেড়ে যাওয়া জায়গাটা দখল করতে পেরে খুব ভালো লাগছে, তাই না? সামির এবার ঘুরে দাঁড়ালো, তার চোখেও অপমানের ঝলক। মেহেরিন, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে দয়া দেখাইনি, আর কোনো সুযোগও নেইনি। আমি নিজেও ফেঁসে গেছি। তোমার কি মনে হয় আমি খুব শখ করে এই বিয়ে করেছি? আমারও স্বপ্ন ছিল, আমারও ইচ্ছা ছিল, সব কিছু বিসর্জন দিয়েছি শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। তোমার স্বপ্ন ভিডিও গেম খেলা আর ছাদের উপর ঘুড়ি ওড়ানো ছাড়া তোমার জীবনের কি স্বপ্ন আছে সামির? তুমি আরমান ভাইয়ের নখের যোগ্যও নও। আরমানের নামটা শুনে সামিরের ধৈর্যের বাঁধ ভাঙল। সে এগিয়ে গিয়ে মেহেরিনের খুব কাছে দাঁড়ালো। সেই আরমান ভাই যে তোমাকে বিয়ের পিড়িতে বসিয়ে রেখে অন্য মেয়ের হাত ধরে পালিয়েছে, যে টাকার লোভে তোমার ভালোবাসাকে লাথি মেরেছে, তুমি এখনো তার গুণগান গাইছো? অন্তত নিজের আত্মসম্মানটা বজায় রাখো মেহেরিন। যে তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার জন্য আমাকে অপমান করে লাভ নেই। মেহেরিন স্তব্ধ হয়ে গেল। সামিরের কথাগুলো নিষ্ঠুর সত্য হয়ে তার বুকে বিঁধল। সে টলতে টলতে পিছিয়ে গিয়ে খাটের পায়া ধরে বসে রইল। তার চোখ দিয়ে এবার অঝরে জল পড়তে শুরু করলো। এতক্ষণে জমানো কান্না বাঁধ ভেঙে বেরিয়ে এলো। কেন এমন হলো আমার সাথে? আমি কি দোষ করেছিলাম? কেন আল্লাহ আমাকে এই শাস্তি দিলেন? সামির মেহেরিনের কান্না দেখে আর রাগ ধরে রাখতে পারল না। তার ভেতরের মায়াটা আবার জেগে উঠল। সে এক গ্লাস পানি নিয়ে মেহেরিনের সামনে ধরল। পানিটা খাও, শান্ত হও। যা হওয়ার হয়ে গেছে, আমরা কেউ এটা বদলাতে পারবো না। মেহেরিন হাত দিয়ে গ্লাসটা সরিয়ে দিল। পানিটা ঝলকে পড়ে গেল ফ্লোরে। আমার কিচ্ছু চাই না, শুধু আমাকে একা থাকতে দাও। দয়া করে আমার সামনে থেকে যাও। সামির কিছুক্ষণ মেহেরিনের দিকে তাকিয়ে রইল। এরপর সে একটা বালিশ আর চাদর নিয়ে সোফার দিকে এগিয়ে গেল। ঠিক আছে, আমি সোফায় শুচ্ছি, তুমি বিছানায় শও। ভয় নেই, আমি তোমাকে বিরক্ত করব না। আমাদের সম্পর্কটা খাতায় কলমে হয়েছে, মনে হতে অনেক সময় লাগবে, হয়তো কোনো দিনই হবে না। সামির সোফায় শুয়ে উল্টো দিকে ফিরে রইল। ঘরের লাইটটা সে নেভায়নি, শুধু ডিম লাইটটা জ্বেলে দিয়েছে। সে আবসা আলোয় মেহেরিন বিছানায় গুটিসুটি মেরে সুইপ অঝরে কাটতে লাগলো। দুই মেরু দুজন মানুষ আজ এক ছাদের নিচে, অথচ তাদের মাঝখানের দূরত্বটা যেন কয়েক আলোকবর্ষ। সকালবেলা সাকুফতা বেগম দরজায় কড়া নাড়লেন। সমীর, বৌমা, ওঠো, বেলা হয়েছে। আত্মীয়রা নাস্তা করতে আসবে এখন। ধর্মর করে সোফা থেকে উঠে বসলো। সে দ্রুত বালিশ চাদর সরিয়ে ফেলল, যাতে মা বুঝতে না পারেন তারা আলাদা শুয়েছে। মেহেরিন তখনও বিছানায় শুয়ে, তার চোখ ফুলে আছে। সে কোনো নড়াচড়া করল না। মেহেরিন, ওঠো, মা ডাকছে। আমি উঠবো না, আমি কারোর সামনে যাব না। আমার এই মুখ আমি কাউকে দেখাতে চাই না। দেখো, ড্রামা করার সময় এটা না। বাইরে আত্মীয়রা আছে, তারা কথা শোনাবে। প্লিজ অন্তত আজকের দিনটা ম্যানেজ করো। মেহেরিন কোনো কথা না বলে উঠে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর সে বেরিয়ে এলো। চোখে মুখে জল দিয়েছে, কিন্তু শাড়ি পাল্টায়নি। সামির দরজা খুলে দিল। সাগুফতা বেগম হাতে মিষ্টির প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখে হাসি নেই, আছে একরাশ লজ্জা আর গ্লানি। বৌমা এসো, নিচে সবাই অপেক্ষা করছে। মেহেরিন সাগুফতা বেগমের পায়ের কাছে ধপ করে বসে পড়ল। মা, আমাকে মাফ করে দিন। আমি জানি আমি আপনাদের পছন্দের বউ ছিলাম না, আমি আরমান ভাইয়ের পছন্দ ছিলাম। আজ আমি আপনাদের পরিবারের বোঝা হয়ে গেছি। চুপ করো মা, ওসব কথা বলে আর কাটা গায়ে নুন ছিটিও না। কপালে যা ছিল তাই হয়েছে। এখন স্বামীরই তোমার স্বামী, ওকেই মেনে নিতে হবে। আর স্বামীর, তুই আজ কোথাও যাবি না, ঘরে থাকবি। মা, আমার একটা জরুরি কাজ আছে। কোনো কাজ নেই, আজ বউ ভাত।
যদিও আমরা কোনো অনুষ্ঠান করছি না, কিন্তু কাছের মানুষরা তো আসবে, ঘরে থাক। শাগুফতা বেগম চলে গেলেন। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখল। সিঁথিতে সিঁদুর, হাতে চুড়ি, গলায় হার, সব কিছুই আছে, শুধু যার জন্য এসব পরা সেই মানুষটাই নেই। তার বদলে পিছনে দাঁড়িয়ে আছে সামির, যে আয়নার দিকে তাকিয়ে নিজের চুল ঠিক করছে। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল এই জীবনটা এখন একটা যুদ্ধক্ষেত্র, আর সামির তার অনিচ্ছাকৃত সহযোদ্ধা। যুদ্ধটা শুধু তোমার একার নয় মেহেরিন, আমাকেও লড়তে হবে, প্রমাণ করতে হবে যে আমি অপদার্থ নই। সামিরের এই প্রতিজ্ঞা কেউ শুনতে পেল না, কিন্তু দেয়ালের ওই পারে আরমানের ফেলে যাওয়া শূন্যতা ভরাট করার জন্য এক কঠিন লড়াই শুরু হলো। বিয়ের পর 7 দিন কেটে গেছে। ইফতেখার সাহেবের বাড়িতে এখন আর উৎসবের কোনো আমেজ নেই, বরং এক গুমট নিস্তব্ধতা বিরাজ করছে। বাইরের আত্মীয় স্বজনরা চলে গেছে, কিন্তু রেখে গেছে এক গাদা কটু কথা আর করুণা। সামির আর মেহেরিনের জীবনটা এখন একই ছাদের নিচে দুটি সমান্তরাল রেল লাইনের মতো চলছে, পাশাপাশি, কিন্তু কেউ কাউকে স্পর্শ করছে না। সকালবেলা ডাইনিং টেবিলে নাস্তা দেয়া হয়েছে। শাগুফতা বেগম রুটি ভাজছেন, আর মেহেরিন তাকে সাহায্য করছে। সামির টেবিলে বসে আছে, তার সামনে ল্যাপটপ খোলা। সে এক হাতে রুটি ছিঁড়ছে আর অন্য হাতে মাউস ক্লিক করছে। খাওয়ার সময় অন্তত ল্যাপটপটা বন্ধ কর সামির, একে তো কোনো কাজ করিস না, তার উপর খাওয়ার আধবটাও কি ভুলে গেছিস? সামির ল্যাপটপ থেকে চোখ না সরালেই উত্তর দিল। তার কণ্ঠে কোনো রাগ নেই, আছে অভ্যস্ত নির্লিপ্ততা। বাবা, একটা আর্জেন্ট মেইল চেক করছি, একটা ফ্রিল্যান্সিং প্রজেক্টের পেমেন্ট আসার কথা। পেমেন্ট? ওই খুচরো পয়সা পেমেন্ট দিয়ে কি সংসার চলবে? তোর বড় ভাই প্রতি মাসে 50,000 টাকা পাঠাতো, আর তুই নিজের হাত খরচটা তো বাবার পকেট থেকে নিস। আরমানের প্রসঙ্গ আসতে মেহরিনের হাত থেমে গেল। সে প্লেটে ভাজি তুলে দিচ্ছিল, চামচটা প্লেটের উপর শব্দ করে পড়ে গেল। সবাই মেহরিনের দিকে তাকালো। মেহরিন নিজেকে সামলে নিয়ে চুপচাপ বসে পড়ল। সামির ল্যাপটপটা দরাম করে বন্ধ করলো। মা প্লিজ, সকালবেলা ভাইয়ার নাম করে দিনটা খারাপ করো না। আর টাকা টাকা আমিও মানব, শুধু একটু সময় দাও। সময়? 23 বছর তো দিলাম, আর কত সময় চাস? তোর শ্বশুরমশাই কাল ফোন করেছিলেন, জানতে চাইলেন জামাই কিছু করছে কিনা। লজ্জায় আমি কথা বলতে পারিনি। মেহেরিন এবার মুখ খুলল। তার কণ্ঠ শান্ত কিন্তু ধারালো। বাবা কেন ফোন করেছিলেন মা? আমি তো বাবাকে বলেছি আমার কোনো অভাব নেই। অভাব নেই বললেই তো হলো না, লোক তো আর অন্ধ নয়, সবাই দেখছে গোল্ড মেডেলিস্ট মেয়েটা একটা বেকার ছেলের সাথে সংসার করছে। সামির নাস্তা শেষ না করেই উঠে বলল। চেয়ারটা পেছনে ঠেলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। মেহেরিন আর চোখে দেখলো সামিরের প্লেটে অর্ধেক রুটি পড়ে আছে। তার মনে হলো এই ছেলেটা অপমান সহ্য করতে করতে পাথর হয়ে গেছে, কিন্তু কোথাও একটা সূক্ষ্ম ফাটল তো নিশ্চয় আছে। দৃশ্যপট পরিবর্তিত হলো 1000 মাইল দূরে। দুবাইয়ের এক বিলাসবহুল হোটেল স্যুট, জানালার পর্দা সরানো, বাইরে বুর্জ খলিফার জাঁকজমকপূর্ণ দৃশ্য। আরমান ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে, তার পরনে দামি বাথরোব। ভেতর থেকে মিলির ডাক ভেসে এলো। আরমান বেবি, ব্রেকফাস্ট রেডি, কাম হিয়ার। আরমান ভেতরে এলো, টেবিল ভর্তি নানা পদের খাবার। মিলি খুব খুশি। সে একটা টোস্ট আরমানের মুখে তুলে ধরল। আজ আমরা শপিংয়ে যাব আরমান। ড্যাডি আমার কার্ডের লিমিট বাড়িয়ে দিয়েছেন। তুমি সেই ঘড়িটা চেয়েছিলে না, রোলেক্স, আজ সেটা কিনবো। আরমান হাসলো, কিন্তু সে হাসিতে প্রাণ নেই। সে কফিতে চুমুক দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। গত 7 দিনে সে একবারও বাড়িতে ফোন করেনি, সাহস হয়নি। মিলি, বাড়িতে একবার ফোন করা দরকার, মা নিশ্চয়ই খুব কান্নাকাটি করছেন।
ওহ গড আরমান, তুমি আবার সেই সেন্টিমেন্ট শুরু করলে। আমরা হানিমুনে আছি, এনজয় ইট, ওরা ঠিক সামলে নেবে। তাছাড়া তোমার ওই ভাই তো আছেই, কি যেন নাম, সামির, ও তো আছেই মা বাবার সেবা করার জন্য। সামির ও কি পারবে সব সামলাতে? ও তো নিজের যত্নই নিতে পারে না। আর মেহেরিন, মেহরিনের কথা একদম মুখে আনবে না, শি ইজ পাস্ট। তুমি এখন আমার হাজবেন্ড, আর আমার হাজবেন্ডের মুখে অন্য কোনো মেয়ের নাম আমি সহ্য করব না। নাও টোস্টটা খাও। আরমান বাধ্য ছেলের মতো টোস্টটা মুখে পড়ল। সে বুঝতে পারলো সে সোনার খাঁচে বন্দী হয়েছে। মিলি তাকে টাকা দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে, কিন্তু তার স্বাধীনতা কেড়ে নিয়েছে। সে এখন মিলির হাতের পুতুল মাত্র। আবারও দৃশ্যপট ফিরল সামিরের ঘরে। রাত দুটো, ঘর অন্ধকার, শুধু মনিটরের নীল আলোয় সামিরের মুখটা দেখা যাচ্ছে। সে দ্রুত কিবোর্ডে টাইপ করছে। খটখট করে শব্দে মেহরিনের ঘুম ভেঙে গেল। সে বিরক্তি নিয়ে পাশ ফিরল। উফ, তুমি কি সারা রাত জাগবে? এই কিবোর্ডের শব্দে আমি ঘুমাতে পারছি না। সামির টাইপ করা থামিয়ে মেহরিনের দিকে তাকালো। সরি, আসলে একটা ডেডলাইন আছে, কালকের মধ্যে কোডটা সাবমিট করতে হবে। তুমি চাইলে আমি বারান্দায় গিয়ে বসছি। বারান্দায় গিয়ে মশা কামড় খাবে আর সকালে জ্বরে পড়ে থাকবে। তখন মা আমাকেই দোষ দেবে যে আমি স্বামীর যত্ন নেই না। লাইটটা কমাও আর শব্দ করো না। সামির মুচকে হাসলো। মেহরিনের এই বিরক্তির আড়ালে যে সামান্য একটু উদ্বেগ লুকিয়ে আছে তা তার চোখ এড়ালো না। সে ব্রাইটনেস কমিয়ে কাজ চালিয়ে যেতে লাগলো। মেহরিন কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর উঠে বসলো। তুমি আসলে কি করো সামির? সারাদিন দেখি কম্পিউটারে মুখ গুজে বসে থাকো। মা বলে তুমি গেম খেলো, সত্যি কি তাই? সামির চেয়ার ঘুরিয়ে মেহরিনের মুখোমুখি বসলো। এই প্রথম মেহরিন তার কাজের ব্যাপারে আগ্রহ দেখালো। মা তো মাই, তিনি মনে করেন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা মানেই গেম খেলা। আসলে আমি অ্যাপ ডেভেলপ করি, গেমও বানাই, কিন্তু সেটা খেলার জন্য না, বিক্রির জন্য। বিক্রি হয়? কত টাকা পাও? খুব বেশি না, তবে চেষ্টা করছি। একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি। ড্রিম স্কেপ নামে একটা এআই বেসড গেম বানাচ্ছি। যদি এটা কোনো ইনভেস্টর পছন্দ করে তাহলে আমাদের কপাল খুলে যাবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নের উপর ভর করে সংসার চলে না সামির। আমার বান্ধবীরা যখন তাদের স্বামীদের প্রমোশনের গল্প করে আমি তখন চুপ করে থাকি। আমার খুব লজ্জা করে। সামিরের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে আবার মনিটরের দিকে ঘুরলো। আমি জানি মেহেরিন, আমি তোমাকে আরমান ভাইয়ের মতো লাক্সারি লাইফ দিতে পারছি না, কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি। আমাকে শুধু একটু বিশ্বাস করো, আমি তোমাকে লজ্জিত হতে দেব না। মেহরিন আর কোনো কথা বলল না। সে শুয়ে পড়ল, কিন্তু তার মনের ভেতর একটা খটকা লাগলো। আরমানের মতো উচ্চ শিক্ষিত মানুষ তাকে ঠকিয়েছে, আর এই বেকার ছেলেটা তাকে কথা দিয়েছে। কার কথা সত্যি? পরদিন বিকেলে বাসায় মেহরিনের খালাতো বোন রিমঝিম আর তার মা এসেছে। রিমঝিম খুব সাজগোজ করে এসেছে। সে সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে। আহারে মেহরিন, তোর এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। কোথায় রাজপ্রাসাদে থাকবি আর কোথায় এই পুরনো দাঁড়ালে পড়ে আছিস? তোর কপালে এত দুঃখ ছিল মা? মেহরিন মাথা নিচু করে বসে আছে। সে জানে খালা আসলে সমবেদনা জানাতে আসেনি, এসেছে কাটা গায়ে নুনের ছিটাতে। আপু, দুলাভাই কোথায়? মানে ছোট দুলাভাই, ডাকো না একটু দেখি। শুনেছি উনি নাকি সারাদিন ঘরেই বসে থাকেন। ও ঘরেই আছে, কাজ করছে বোধহয়। কাজ? কি কাজ? শুনেছি তো ওনার কোনো চাকরি বাকরি নেই। ইফতেখার ভাই তো সেদিন বললেন ছেলেটা নাকি পরিবারের বোঝা। কথাগুলো মেহরিনের কানে বিষের মতো ঢুকলো। সে কিছু বলতে চাইলো কিন্তু পারল না। ঠিক তখনই সামি ড্রয়িং রুমে প্রবেশ করলো। তার চুল উস্কো খুস্কো, পরনে সেই পুরনো টি শার্ট। রিমঝিম তাকে দেখে ফিক করে হেসে দিল। ও মা, এই তোমাদের জামাই? দেখে তো মনে হচ্ছে এখনই ঘুম থেকে উঠল। আপু, তুই গোল্ড মেডেলিস্ট হয়ে শেষে এর গলায় ঝুলে পড়লি? সামির থমকে দাঁড়ালো। সে এখন
এসব অপমানে অভ্যস্ত, কিন্তু আজ মেহেরিনের সামনে এই অপমানটা তার গায়ে লাগলো। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে মেহেরিন দাঁড়িয়ে পড়ল। খালা রিমঝিম, তোমরা চা খাবে? আমি নিয়ে আসছি। চা পরে হবে, আগে বল তুই এই ছেলের সাথে থাকবি কিভাবে? ডিভোর্স দিয়ে দে, তোর যা রূপ আর গুণ, এখনো ভালো ছেলে পাবে। কেন জীবনটা নষ্ট করছিস? সাগুফতা বেগম চুপ করে রইলেন। তিনিও হয়তো মনে মনে ভাবছেন মেহেরিনের জন্য সামির যোগ্য নয়, কিন্তু সামির এবার এগিয়ে এলো। সে মেহেরিনের পাশে দাঁড়ালো, তার দৃষ্টিতে এক অদ্ভুত দৃঢ়তা। খালা, আমি জানি আমি আপনাদের স্ট্যাটাসের সাথে যাই না। আমি হয়তো বেকার, দেখতেও খুব একটা হ্যান্ডসাম নই, কিন্তু একটা কথা জেনে রাখুন, আমি মেহেরিনকে কখনো ঠকাবো না, যা আমার ভাইয়েরা বা তথাকথিত ভালো ছেলেরা করে থাকে। বড় বড় কথা, পেটে ভাত নেই আবার জ্ঞান দিচ্ছে। ঠকাবি না মানে? ওকে খাওয়াবি কি? কম্পিউটার ধুয়ে পানি খাওয়াবি? আজ হয়তো কম্পিউটার ধুয়ে পানি খাওয়াচ্ছি, কিন্তু কাল এই কম্পিউটার দিয়েই আমি ওকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে পৌঁছানোর স্বপ্ন আপনারা দেখেন। মেহেরিন আমার স্ত্রী, আমার দায়িত্ব। ওর ভালো মন্দ দেখার অধিকার এখন শুধু আমার। আপনারা মেহমান, চা খেয়ে বিদায় হন। আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না। সবাই স্তব্ধ হয়ে গেল। সামিরের মতো শান্ত শিষ্ট ছেলের মুখে এমন তেজ কেউ আশা করেনি। সাগুফতা বেগম হাঁ করে তাকিয়ে রইলেন। মেহেরিনও অবাক হয়ে সামিরের দিকে তাকালো। এই প্রথম কেউ তার হয়ে কথা বলল, এই প্রথম কেউ তাকে রক্ষা করার জন্য ঢাল হয়ে দাঁড়ালো। কি অসভ্য ছেলে, মুরব্বীদের মুখে মুখে তর্ক করে। চল রিমঝিম, এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। খালা আর রিমঝিম গট গট করে বেরিয়ে গেল। সাগুফতা বেগম এবার ফেটে পড়লেন। তুই এটা কি করলি স্বামীর? আমার বোনকে অপমান করে তাড়িয়ে দিলি? তোর সাহস তো কম না? মা, তারা তোমাকে অপমান করছিল না, তারা মেহেরিনকে অপমান করছিল। আর মেহেরিন এখন এই বাড়ির বউ, ওর অপমান মানে আমাদের সবার অপমান। এটা বোঝার ক্ষমতা যদি তাদের না থাকে, তবে তাদের এই বাড়িতে না আসাই ভালো। স্বামীর গট গট করে নিজের ঘরে চলে গেল। মেহেরিন তখনও দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতর একটা অচেনা অনুভূতি তোলপাড় করছে। সে আজ স্বামীরের মধ্যে এক নতুন মানুষকে দেখল, এমন একজন মানুষ যে তার সম্মানের জন্য লড়তে জানে। রাতে খাওয়ার পর মেহেরিন ঘরে ঢুকলো। স্বামীর বিছানায় শুয়ে বই পড়ছে। মেহেরিন ধীর পায়ে তার কাছে গেল। আজ বিকেলে খালার সাথে ওভাবে কথা না বললেও পারতে, মা খুব রেগে আছেন। স্বামীর বই থেকে মুখ না তুলেই উত্তর দিল, আমি মায়ের রাগের পরোয়া করি না মেহেরিন। আমি শুধু জানি আমার সামনে কেউ তোমাকে ছোট করলে আমি সহ্য করব না। তুমি আমাকে পছন্দ করো না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমার স্ত্রী। তোমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। কেন? আমি তো তোমাকে কখনো সম্মান দেইনি, সারাক্ষণ তো তোমাকে অযোগ্য বলেই ডেকেছি। স্বামীর এবার বই বন্ধ করে মেহেরিনের চোখের দিকে তাকালো। তার চোখে এক গভীর বিষাদ। কারণ আমি জানি অযোগ্য হওয়ার যন্ত্রণাটা কেমন। সবাই যখন আঙুল তোলে তখন কেমন লাগে সেটা আমি বুঝি। আমি চাই না তুমিও সেই যন্ত্রণাটা পাও। তুমি স্পেশাল মেহেরিন, তুমি ডিজার্ভ করো কেউ তোমার পাশে দাঁড়াক। মেহেরিনের গলা ধরে এলো। সে দ্রুত চোখ নামিয়ে নিল যাতে সামির তার জল দেখতে না পায়। সে বুঝতে পারলো এই অগোছালো বেকার ছেলেটার মনের ভেতর এক বিশাল আকাশ আছে, যে আকাশের খোঁজ সে এতদিন নেয়নি। তোমার সেই প্রজেক্টটা ড্রিমস্কেপ, ওটার জন্য কি কোনো সাহায্য লাগবে? সাহায্য? কেন? আমি থিসিস পেপার লিখতাম, ডকুমেন্টস বা প্রজেকশনে আমি হেল্প করতে পারি। তোমার কোডিং ভালো হতে পারে, কিন্তু আমি শিওর তোমার প্রেজেন্টেশন স্কিল জঘন্য হবে। সামির অবাক হয়ে তাকালো। তারপর তার মুখে এক চিলতে হাসি ফুটলো। এই হাসিটা বিজয়ের হাসি নয়, বন্ধুত্বের হাসি। তুমি ঠিকই বলেছ, আমার ইংরেজি গ্রামার মাশাল্লাহ। তুমি যদি একটু দেখে দিতে। ঠিক আছে, কাল সকালে দেখব। এখন ঘুমাও, আর শোনো, লাইটটা নিভিয়ে দিও। মেহেরিন বিছানায় শুয়ে পড়ল। সামির লাইট নিভিয়ে দিল।
অন্ধকারে শুয়ে সামির ভাবল হয়তো রেল লাইন দুটো শেষ পর্যন্ত কোথাও গিয়ে মিলবে, হয়তো এই অন্ধকার টানেলের শেষেও আলো আছে। পরদিন সকালে এক নতুন সমস্যা দেখা দিল। সামিরের ল্যাপটপটা অন হচ্ছে না। সে বারবার পাওয়ার বাটন চাপছে, কিন্তু স্ক্রিন কালো হয়ে আছে। তার কপালে চিন্তার ভাঁজ। আজকে ক্লায়েন্টের সাথে মিটিং, আজকে ডেমো দেখাতে হবে। তোর মাদারবোর্ডটা বোধহয় গেল। এখন আমি কি করব? হাতে তো টাকাও নেই যে সারাবো। মেহরিন চা নিয়ে ঘরে ঢুকেছিল। সামিরের অবস্থা দেখে সে এগিয়ে এলো। কি হয়েছে? অন হচ্ছে না? না, মনে হচ্ছে হার্ডওয়্যার ইস্যু। সার্ভিস সেন্টারে নিতে হবে, কিন্তু সেখানে তো মিনিমাম 5,000 টাকা লাগবে। আমার কাছে এখন 500 টাকাও নেই। সামির হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসলো। মেহরিন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সে আলমারির দিকে গেল। ড্রয়ার খুলে একটা ছোট্ট বক্স বের করলো। সেটা তার জমানো স্কলারশিপের টাকা। সে টাকার খামটা এনে সামিরের সামনে ধরলো। এটা রাখো, এখানে 10,000 টাকা আছে। এটা আমি নিতে পারবো না মেহরিন, এটা তোমার টাকা। এটা আমার টাকা না, এটা আমাদের সংসারের ইনভেস্টমেন্ট। তুমি বলেছিলে না এই প্রজেক্টটা সফল হলে আমাদের কপাল খুলে যাবে? আমি সেই স্বপ্নের উপর বাজি ধরছি। যাও, ল্যাপটপটা ঠিক করে নিয়ে এসো। আর মনে রেখো, এই টাকাটা কিন্তু লোন, সুদে আসলে ফেরত নেব। সামির টাকার খামটা হাতে নিল। তার হাত কাঁপছে। সে মেহরিনের দিকে তাকালো। মেহরিনের চোখে কোনো করুণা নেই, আছে বিশ্বাস। সামির বুঝতে পারলো এই বিশ্বাসটাই তার সবচেয়ে বড় শক্তি। আমি তোমাকে নিরাশ করব না মেহরিন, আমি এই লোন শোধ করবই। সামি দ্রুত ল্যাপটপ নিয়ে বেরিয়ে গেল। মেহরিন জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। সামিরকে রিকশায় উঠতে দেখে তার মনে হলো আজ আকাশটা একটু বেশি পরিষ্কার। মেঘ কেটে রোদ উঠছে, কিন্তু তারা জানতো না ঝড়ের পূর্বাভাস এখনো কাটেনি। ইফতেখার সাহেব বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আরমান। ইফতেখার সাহেবের হাত কেঁপে উঠল। তিনি ফোনটা ধরবেন কি ধরবেন না সেই দ্বন্দ্বে পড়ে গেলেন। শেষমেশ কাপা হাতে ফোনটা রিসিভ করলেন। হ্যালো বাবা, কেমন আছো? আমি আরমান। ছেলের কণ্ঠ শুনে ইফতেখার সাহেবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাগ, অভিমান আর ভালোবাসা সব মিলেমিশে একাকার হয়ে গেল। তিনি কি ছেলেকে ভৎসনা করবেন, নাকি কুশল জিজ্ঞেস করবেন, নাকি ফোনটা কেটে দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই গল্পের এই পর্ব শেষ হলো। ইফতেখার সাহেবের হাতে ফোনটা তখনও কাঁপছে। ফোনের ওপাশ থেকে ভেসে আসা বাবা ডাকটা তার কানে যেন তপ্ত শলাকার মতো বিঁধল। ড্রয়িং রুমের ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। শাগুফতা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্বামীর বিচলিত অবস্থা দেখে থমকে দাঁড়িয়েছেন। তার মাতৃসুলভ মন জানান দিচ্ছে এই ফোনটা কার। তিনি দ্রুত পায়ে এগিয়ে এলেন। কার ফোন ওটা? কথা বলছো না কেন? আরমান, আমার আরমান ফোন করেছে? ইফতেখার সাহেব স্ত্রীর দিকে তাকালেন না। তিনি ফোনের স্পিকার অন করলেন না, কিন্তু ফোনটা কানে চেপে রাখলেন। তার চোয়াল শক্ত হয়ে আছে। ওপাশ থেকে আরমানের গলা ভেসে আসছে, যা শুধু তিনিই শুনতে পাচ্ছেন। বাবা, হ্যালো, শুনতে পাচ্ছ? আমি জানি তোমরা আমার ওপর খুব রেগে আছো, কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছি আমার ভবিষ্যতের কথা ভেবেই করেছি। এখানে আমি আর মিলি খুব ভালো আছি। মিলি আমাকে একটা নতুন গাড়ি গিফট করেছে। বাবা, প্লিজ একবার কথা বলো। ছেলের এই নির্লিপ্ত আত্মপক্ষ সমর্থন শুনে ইফতেখার সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখ দিয়ে আগুন ঝরছে। তিনি চিৎকার করে উঠলেন, ভালো আছিস? তুই ভালো আছিস? আর এখানে আমাদের জ্যান্ত কবর দিয়ে গিয়েছিস। তুই গাড়ি পেয়েছিস, আর আমি হারিয়েছি আমার সম্মান। তুই ফোন করছিস কেন? তোর কি মনে হয় তোর ওই দামি গাড়ির গল্প শুনে আমি খুশিতে নেচে উঠবো? ও গো, দাও না ফোনটা। একবার আমার খোকার গলাটা শুনি। ও নিশ্চয়ই অনুতপ্ত। দাও না। শাগুফতা বেগম স্বামীর হাত থেকে ফোনটা নেয়ার চেষ্টা করলেন, কিন্তু ইফতেখার সাহেব এক ঝটকায় হাত সরিয়ে নিলেন। খবরদার শাগুপ্তা,
ওই কুলাঙ্গারের সাথে যদি তুমি কথা বলো তবে আমার মরামুখ দেখবে। যে ছেলে বিয়ের আসর থেকে পালিয়ে বাপের মুখে চুনকালি দেয় সে আমার সন্তান হতে পারে না। আরমান শোন, আজ থেকে মনে করবি তোর বাবা মরে গেছে, আর কোনোদিন এই নাম্বারে ফোন করবি না। তোর ওই সুখের প্রাসাদ নিয়ে তুই থাক। ইফতিকার সাহেব লাইনটা কেটে দিলেন, তারপর সিম কার্ডটা খুলে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। সাগুফতা বেগম ফ্লোরে বসে ডুকরে কেঁদে উঠলেন। বাড়ির পরিবেশটা আবার ভারী হয়ে উঠল। দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল সামির। তার হাতে নেই ল্যাপটপ, যেটা সে কিছুক্ষণ আগেই সার্ভিস সেন্টার থেকে ঠিক করে এনেছে। মেহেরিনের দেয়া টাকাটা তার পকেটে তখনও জ্বলছে। বাবার এই ভেঙে পড়া রূপ দেখে সামিরের চোয়াল শক্ত হলো। সে মনে মনে শপথ করল এই অপমান সে মুছবেই। রাত গভীর। সামিরের ঘর। টেবিল ল্যাম্পের আলোয় সামির এবং মেহরিন দুজনেই ব্যস্ত। সামির কোডিং করছে আর মেহরিন পাশে বসে একটা নোটবুকে প্রেজেন্টেশনের পয়েন্ট লিখছে। মেহরিনের চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সে হার মানছে না। মেহরিন, তুমি গিয়ে শুয়ে পড়ো, বাকিটা আমি সামলে নেব। তোমার চোখ তো ঘুমে জড়িয়ে আসছে। মেহরিন চশমাটা খুলে চোখ ডলল, তারপর আবার চশমা পরে সামিরের দিকে তাকালো। ঘুমালে চলবে না সামির। সকাল 10টায় তোমার অনলাইন মিটিং। ক্লায়েন্ট আমেরিকান। ওদের সামনে যদি তুমি ওই ভাঙা ভাঙা ইংরেজি বলো তাহলে প্রজেক্ট ক্যান্সেল হতে 2 মিনিটও লাগবে না। স্ক্রিপ্টটা আমি রেডি করে দিচ্ছি, তুমি শুধু একবার রিডিং পড়ে নাও। তুমি সত্যি একটা টিচার। আচ্ছা ম্যাডাম, আপনার ছাত্র কি খুব খারাপ? ছাত্র খারাপ না, তবে ছাত্রের মনোযোগ কম। শোনো, এই ইউজার ইন্টারফেস পার্টটা বোঝার সময় কনফিডেন্স রাখবে। বলবে যে আমাদের ডিজাইনটা ইউনিক, কারণ এটা ইমোশন ডিটেক্ট করতে পারে। তোতলামি করবে না একদম। সামির মুগ্ধ হয়ে মেহরিনের দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা যে তাকে 7 দিন আগেও সহ্য করতে পারতো না, আজ সে তার সাফল্যের জন্য রাত জাগছে। সামিরের মনে হলো মেহরিনের এই সাপোর্ট তার জীবনের সেরা অর্জন। মেহরিন, একটা কথা বলবো? কাজের কথা হলে বলো। কাজের কথাই। ধন্যবাদ। ল্যাপটপটা ঠিক না হলে আজ আমি এই সুযোগটাই পেতাম না, আর তুমি পাশে না থাকলে আমি সাহসী পেতাম না। মেহরিন একটু লজ্জিত হলো। সে খাতার পাতায় কলম ঘোরাতে ঘোরাতে উত্তর দিল, ধন্যবাদ দিয়ে ঋণ শোধ হয় না সামির। কাজটা পাও, তারপর ধন্যবাদ দিও। এখন চুপচাপ স্ক্রিপ্টটা মুখস্থ করো, আমি কফি করে আনছি। মেহরিন উঠে গেল। সামির তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই প্রজেক্টটা শুধু টাকার জন্য নয়, মেহরিনের চোখের নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য জরুরি। পরদিন সকাল 10টা। সামির নিজের ঘরের দরজা বন্ধ করে মিটিংয়ে বসেছে। সে পরেছে একটা ফর্মাল শার্ট, যেটা মেহরিন ইস্ত্রি করে দিয়েছে। ল্যাপটপের ক্যামেরার সামনে সে নার্ভাস ভঙ্গিতে বসে আছে। মেহরিন দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে আছে। তার হার্টবিট বাড়ছে। ভেতরের কথা অস্পষ্ট শোনা যাচ্ছে। 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, সময় যেন কাটছেই না। সাগুফতা বেগম রান্নাঘর থেকে এসে মেহরিনকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকালেন। কি গো বৌমা, দরজায় কান পেতে কি শুনছো? স্বামী কি প্রেম করছে নাকি কারোর সাথে? মেহরিন শাশুড়ির কথায় কান দিল না। সে হাত দিয়ে ঠোঁট চেপে ধরে প্রার্থনা করছে। ঠিক তখনই দরজা খুলে গেল। সামির বেরিয়ে এলো। তার মুখটা ভাবলেশহীন, কোনো আবেগ বোঝা যাচ্ছে না। মেহরিন দ্রুত তার কাছে গেল। কি হলো সামির? ওরা কি বললো? রিজেক্ট করে দিল? সামির কোনো কথা বলল না। সে সোজা হেঁটে ড্রয়িং রুমে গেল, যেখানে ইফতেখার সাহেব বসেছিলেন। মেহরিন তার পিছু পিছু গেল। সামির বাবার পায়ের কাছে গিয়ে বসলো। বাবা। কি হয়েছে? আবার কিছু নষ্ট করেছিস? না বাবা, কাজটা পেয়েছি। ওরা আমার প্রজেক্ট পছন্দ করেছে। অ্যাডভান্স হিসেবে ওরা $1000 পাঠিয়েছে। বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকা। ইফতেখার সাহেবের হাত থেকে খবরের কাগজটা পড়ে গেল। সাগুফতা বেগম রান্নাঘর থেকে দৌড়ে এলেন।
মেহেরিন দরজার ফ্রেমে হেলান দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি। সত্যি বলছিস খোকা? 1,00,000 টাকা? তুই? হ্যাঁ মা, এটা শুরু। প্রজেক্ট কমপ্লিট করলে আরও 5 লাখ পাবো। ইফতেখার সাহেব কাপা কাপা হাতে ছেলের মাথায় হাত রাখলেন। তার চোখে জল। বহুদিন পর এই বাড়িতে আনন্দের বাতাস বইল, কিন্তু এই আনন্দটা আরমানের সাফল্যের আনন্দের মতো উচ্চকিত নয়, বরং অনেক বেশি গভীর এবং প্রশান্তিময়। আমি জানতাম না তোর ভেতরে এত গুণ আছে বাবা। আমাকে ক্ষমা করে দিস, আমি সারা জীবন তোকে ভুল বুঝেছি। ছি বাবা, ক্ষমা চাইছো কেন? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সবাই যখন আনন্দে মগ্ন, সামির উঠে মেহেরিনের কাছে গেল। সে পকেট থেকে একটা খাম বের করলো। এটা তোমার 10,000 টাকা। আসলটা দিলাম, সুদটা পরে দেব। সুদ তো অনেক বেড়ে গেছে মিস্টার ডেভেলপার। শুধু টাকায় হবে না, তাহলে আজ বিকেলে আমাকে নিয়ে ঘুরতে বের হবে রিকশায় করে, আর ফুচকা খাওয়াবে। এটাই শোধ। সামির হাসলো। এই প্রথম তাদের দুজনের হাসিতে কোনো আড়ষ্টতা নেই। মনে হলো রেল লাইন দুটো অবশেষে এক বিন্দুতে মিলতে শুরু করেছে। দৃশ্যপট পরিবর্তিত হলো দুবাইয়ে। শপিং মলের ফুড কোর্টে বসে আছে আরমান আর মিলি। আরমানের হাতে এক গাদা শপিং ব্যাগ। মিলি তার বন্ধুদের সাথে ভিডিও কলে আড্ডা দিচ্ছে। আরমান খুব ক্লান্ত। সে মিলির দিকে তাকিয়ে আছে, কিন্তু মিলি তাকে পাত্তাই দিচ্ছে না। মিলি, আমরা কি এবার বাসায় যাব? আমার পা ব্যথা করছে, 4 ঘন্টা ধরে হাঁটছি। মিলি ভিডিও কল শেষ করে বিরক্ত হয়ে আরমানের দিকে তাকালো। ওহ আরমান, ইউ আর সাচ আ বোর। মাত্র 4 ঘন্টা শপিং করেই টায়ার্ড? আমার ড্যাডি তো সারাদিন মিটিং করেও টায়ার্ড হয় না। বি স্ট্রং। আর শোনো, ওই ব্যাগগুলো সাবধানে রাখবে। ওতে আমার গুচ্চি আর প্রাডার কালেকশন আছে। মিলি, আমি তোমার হাজব্যান্ড, খুলি নেই। আমাকে দিয়ে ব্যাগ টানানো কি জরুরি? ড্রাইভারকে ডাকলেই তো পারো। ড্রাইভার? তুমি ভুলে যেও না আরমান, তুমি এই লাইফটা চেয়েছিলে। তুমি আমার ড্যাডির টাকায় এই লাক্সারি এনজয় করছো, সো একটু কম্প্রোমাইজ তো করতেই হবে। আর ব্যাগ টানলে কেউ ছোট হয়ে যায় না। আমার এক্স বয়ফ্রেন্ড তো আমার জন্য এর চেয়েও বেশি করত। আরমানের আত্মসম্মানে আঘাত লাগলো। সে বুঝতে পারলো মিলি তাকে ভালোবাসে না, তাকে কিনে নিয়েছে। সে আজ একটা দামি আসবাবপত্র ছাড়া আর কিছু নয়। সে মনে মনে ভাবলো, বাড়িতে হয়তো ডাল ভাত খেতাম, কিন্তু সেখানে আমি রাজা ছিলাম, আর এখানে আমি প্রজারও চেয়েও অধম। আমি বাসায় যাচ্ছি, তুমি ড্রাইভারের সাথে এসো। আরমান ব্যাগগুলো রেখে চলে যেতে চাইলো, কিন্তু মিলি তার হাত খপ করে ধরলো। ডোন্ট ইউ ডেয়ার আরমান, তুমি আমাকে একা রেখে কোথাও যাবে না। সিট ডাউন। আরমান মিলির চোখের দিকে তাকালো। সেখানে কোনো ভালোবাসা নেই, আছে হুকুম। আরমান ধীরে ধীরে বসে পড়ল। তার মেরুদণ্ড যেন ভেঙে গেছে। সে বুঝতে পারল স্বাধীনতার আকাশ সে অনেক পেছনে ফেলে এসেছে। এদিকে ঢাকায় সন্ধ্যাবেলা সামির আর মেহেরিন রিকশায় করে ফিরছে। শহরের রাস্তায় জ্যাম, কিন্তু আজ এই জ্যামটাও তাদের কাছে বিরক্তিকর লাগছে না। হুট নামানো রিকশা, মৃদুমন্দ বাতাস বইছে। সামির আর চোখে মেহেরিনকে দেখছে। মেহেরিন বাইরের রাস্তার দিকে তাকিয়ে আছে, তার চুলে বাতাস খেলছে। মেহেরিন, তুমি কি খুশি? কেন? এই যে আমার মতো একটা সাধারণ ছেলের সাথে রিকশায় ঘুরছো। তোমার তো এখন গাড়িতে ঘোরার কথা ছিল। গাড়ি আর রিকশা বড় কথা নয় সামির, পাশে কে বসে আছে সেটাই আসল। গাড়িতে বসে যদি অপমানিত হতে হয়, তার চেয়ে রিকশায় বসে সম্মান পাওয়া অনেক ভালো। তুমি আজ বাবাকে যে সম্মান দিয়েছো, তা আমি কোনোদিন ভুলবো না। আমি তো শুধু শুরু করলাম মেহেরিন, আমাকে আরো অনেক দূর যেতে হবে। তুমি সাথে থাকবে তো? যদি মাঝপথে নামিয়ে না দাও, তবে শেষ পর্যন্ত থাকবো। দুজনের মধ্যে একটা নীরব বোঝাপড়া তৈরি হলো। তারা কেউ ভালোবাসি বলল না, কিন্তু বাতাসের ফিসফিসানিতে ভালোবাসার রেণু ছড়িয়ে পড়ল। বাসায় ফেরার পর এক নতুন নাটক শুরু হলো। শাগুফতা বেগম ছেলের প্রথম আয়ের টাকা দিয়ে বাজার করিয়েছেন। রাতে পোলাও আর মাংস রান্না হয়েছে, সবাই খেতে বসেছে। ইফতেখার সাহেব খুব খুশি, কিন্তু শাগুফতা বেগমের মনে কোনায় এখনো আরমানের স্মৃতি। সামির, তুই বলেছিলি না প্রজেক্ট শেষ হলে 5 লাখ পাবি? হ্যাঁ মা, ইনশাল্লাহ।
তাহলে ওই টাকা দিয়ে তুই আরমানের জন্য কিছু কর। ওর তো বিদেশে বিভুঁইয়ে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। শুনলাম মিলি মেয়েটা নাকি খুব দেমাকি, আমার ছেলেকে হয়তো শান্তিতে থাকতেও দেয় না। সামিরের খাওয়ার হাত থেমে গেল। মেহেরিন অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো। যে ছেলে তাদের ছেড়ে পালিয়েছে, মা এখনো তার চিন্তায় বিভোর। আর যে ছেলের সংসারের হাল ধরেছে, তার কষ্টার্জিত টাকা দিয়ে মা ওই পলাতক ছেলের সেবা করতে চাইছেন। সাগুপ্তা, তোমার কি মাথা খারাপ হয়েছে? স্বামীর কেন আরমানকে টাকা দেবে? আরমানের তো টাকার অভাব নেই, সে তো টাকার জন্যই আমাদের ছেড়ে গেছে। অভাব না থাকলেও ও তো আমার ছেলে। ভাইয়ের বিপদে ভাই দেখবে না? স্বামীর, তুই কি তোর বড় ভাইকে একটু সাহায্য করবি না? সামির প্লেট থেকে মুখ তুলল, তার চোখে ঠান্ডা একটা দৃষ্টি। মা, ভাইয়া বিপদে নেই, ভাইয়া তার পছন্দের জীবনে আছে। আর আমার এই টাকাটা মেহেরিনের, ও আমাকে ইনভেস্ট করেছিল বলেই আমি কাজটা করতে পেরেছি। এই টাকার উপর প্রথম অধিকার মেহেরিনের, তারপর সংসারের। ভাইয়ার জন্য এই টাকায় কোনো ভাগ নেই। বউয়ের টাকা? এখন বউয়ের আঁচল ধরে চলবি? মায়ের কথা কোনো দাম নেই? ছোট লোকদের মতো কথা বলিস না। এবার মেহেরিন কথা বলল, তার কণ্ঠ শান্ত কিন্তু ধীর। মা, সামির ছোট লোকের মতো কথা বলছে না, ওর ন্যায় বিচারের কথা বলছে। আরমান ভাই আমাদের সবাইকে অপমান করে চলে গেছেন, আজ সামির তার মেধা দিয়ে সংসার চালাচ্ছে। আপনি কেন বারবার সামিরকে ছোট করে আরমান ভাইকে বড় করছেন? এই পক্ষপাতিত্বটা কি ঠিক? তুই চুপ কর বেয়াদব মেয়ে, বড়দের কথার মাঝে কথা বলবি না। 2 দিনের বৈরাগী হয়ে ভাতকে অন্ন বলিস? আমার ছেলের টাকার হিসেব আমি করব। মেহেরিন খাওয়া বন্ধ করে উঠে দাঁড়ালো। আপনার ছেলের টাকার হিসেব আপনি করতেই পারেন, কিন্তু আমার স্বামীর আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আমি কাউকে দেব না, এমনকি আপনাকেও না। চলো সামির। মেহেরিন সামিরের হাত ধরে টান দিল। সামির অবাক হয়ে মেহেরিনের দিকে তাকালো। এই প্রথম মেহেরিন সবার সামনে তাকে আমার স্বামী বলে সম্বোধন করলো। স্বামীর উঠে দাঁড়ালো। ইফতেখার সাহেব মাথা নিচু করে বসে রইলেন। তিনি বুঝতে পারলেন এই সংসারে ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছে। শাগুফতা বেগম হতভম্ব হয়ে বসে রইলেন। ঘরে ঢুকে মেহেরিন দরজা বন্ধ করে দিল। সে রাগে ফুঁসছে। মা, এমন কেন? তুমি এত কষ্ট করছো, আর মা এখনো আরমান ভাইয়ের গুণগান গাইছে। এটা আমি সহ্য করতে পারছি না সামির। স্বামীর মেহেরিনের কাঁধে হাত রাখলো। মেহেরিন চমকে উঠল, কিন্তু সরে গেল না। শান্ত হও মেহেরিন, মার মন তো তাই অবুঝ। কিন্তু তুমি আজ যা করলে। কি করলাম? তুমি সবার সামনে আমার হাত ধরলে, আমার পক্ষ নিলে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মেহেরিন সামিরের চোখের দিকে তাকালো। সেখানে কৃতজ্ঞতা আর মুগ্ধতা মিশে আছে। মেহেরিন বুঝতে পারলো তার রাগটা আসলে সামিরের প্রতি অধিকার বোধ থেকে এসেছে। আমি শুধু সত্যের পক্ষ নিয়েছি, আর তুমি এখন আর সেই অপদার্থ সামির নও। তুমি এখন একজন ফাইটার, আর ফাইটারদেরকে অপমান করলে আমার গায়ে লাগে। শুধু গায়ে লাগে নাকি মনেও লাগে? মেহেরিন কোনো উত্তর দিল না। সে চোখ নামিয়ে নিল। ঘরের বাতাসে এক অদ্ভুত নীরবতা। মনে হচ্ছে অনেক না বলা কথা আজ বলা হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই সামিরের ফোন বেজে উঠল। আননোন নাম্বার, দেশের বাইরের কোড। সামির ফোনটা হাতে নিল। সে মেহেরিনের দিকে তাকালো। ভাইয়া ফোন করেছে। মেহেরিনের মুখটা শক্ত হয়ে গেল। ফোনটা রাখো, লাউড স্পিকারে দাও, আমিও শুনতে চাই ওই মানুষটা কি বলতে চায়। সামির লাউড স্পিকার অন করলো। ওপাশ থেকে আরমানের গলা ভেসে এলো, কিন্তু সেই গলায় আগে সেই দম্ভ নেই, আছে কান্না আর হাহাকার। সামির, সামির, তুই কি শুনতে পাচ্ছিস? আমাকে বাসা হয়, আমি ফেসে গেছি। মিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার পাসপোর্ট ওর কাছে, আমি রাস্তায় দাঁড়িয়েছি, আমার কাছে কোনো টাকা নেই। আমাকে প্লিজ দেশে ফিরিয়ে নে। সামির এবং মেহেরিন একে অপরের দিকে তাকালো। নিয়তির কি নির্মম পরিহাস! যে ভাই 7 দিন আগে রাজপ্রাসাদের লোভে দেশ ছেড়েছিল, আজ সে পথের ভিখারি। আর যে ভাইকে সে অবজ্ঞা করত, আজ তার কাছে ভিক্ষা চাইছে। তুমি রাস্তায় কেন ভাইয়া? তোমার তো রোলেক্স ঘড়ি আছে, গুচ্ছি ব্যাগ আছে, ওগুলো বিক্রি করে দাও।
সামির, উপহাস করিস না। আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি। মেহেরিনকে বল আমাকে মাফ করে দিতে। আমি আমি ফিরে আসতে চাই। মেহেরিন ফোনটা সামিরের হাত থেকে নিয়ে নিল। আরমান ভাই, আমি মেহেরিন বলছি। মেহেরিন, তুমি আমাকে ক্ষমা করো মেহেরিন, আমি তোমার কদর বুঝিনি। ক্ষমা ক্ষমা তো আল্লাহ করেন, কিন্তু আমি মানুষ, আমি ভুলতে পারি না। আপনি ফিরে আসতে চান, আসুন, কিন্তু মনে রাখবেন এই বাড়িতে এখন আর আপনার জন্য বড় ছেলের আসনটা খালি নেই। সেই আসনটা এখন সামিরের। আপনি এলে অতিথি হয়ে আসবেন। মেহেরিন ফোনটা কেটে দিল। সামির অবাক হয়ে মেহেরিনের দিকে তাকিয়ে রইল। আজকের এই মেহেরিনকে সে চেনে না। এই মেহেরিন এক অগ্নিকন্যা, যে নিজের সংসার আর স্বামীকে আগলে রাখতে জানে। তুমি তাকে আসতে বললে? বললাম কারণ আমি চাই যে সে নিজের চোখে দেখুক যাকে সে অবহেলা করেছিল কোথায় দাঁড়িয়ে আছে। তার পতন আর তোমার উত্থান দুটোই পাশাপাশি থাকা দরকার, যাতে এই বাড়ির মানুষরা আসল হিরোকে চিনতে পারে। সামির মুচকি হাসল। জানালার বাইরে তখন পূর্ণিমার চাঁদ। সেই চাঁদের আলোয় সামির আর মেহেরিনের ছায়া দুটো এক হয়ে ফ্লোরে পড়েছে। তাদের গল্পটা এখন আর শুধু করুণাই নয়, এখন সেটা ঘুরে দাঁড়ানোর গল্প। সকলের আকাশটা আজ মেঘলা। জানালার বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সামির তার ল্যাপটপের সামনে বসে আছে, কিন্তু তার মনোযোগ কাজের দিকে নেই। সে একটা বিমান টিকিটের কনফার্মেশন পেজ দেখছে। স্ক্রিনে আরমান নামটা জলজল করছে। মেহেরিন চা নিয়ে ঘরে ঢুকলো। সে চায়ের কাপটা সামিরের টেবিলের উপর নামিয়ে রাখলো। ধোয়া ওঠা চায়ের সুবাস ঘরের গুমট ভাবটা কিছুটা কাটাতে চাইছে। টিকিট কনফার্ম হয়েছে? সামির ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মেহেরিনের দিকে তাকালো। তার চোখে এক মিষ্ট অনুভূতি, ভাইয়ের প্রতি ভালোবাসা আর অতীতের তিক্ততা। হ্যাঁ, আজ বিকেলের ফ্লাইট, কাল সকালে ল্যান্ড করবে। আমি বাবাকে বলেছি। বাবা কোনো কথা বলেননি, শুধু নিজের ঘরে চলে গেছেন। বাবা কষ্ট পেয়েছেন সামির। যে ছেলে তাকে সবার সামনে ছোট করেছে তাকে আবার মেনে নেওয়া কঠিন। আর মা কি বললেন? মা তো মাই। তিনি সকাল থেকে পছন্দের রান্না শুরু করেছেন, পোলাও, রোস্ট, রেজালা, যেন কোনো যুদ্ধজয়ী বীর ঘরে ফিরছে। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলল। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটাগুলো গ্রিলে জমে আছে। বীর নয় সামির, পলাতক আসামি ফিরছে। কিন্তু আমার ভয় হচ্ছে অন্য জায়গায়। আরমান ভাই ফিরে এলে এই বাড়ির শান্তিটা কি আর থাকবে? মা তো আবার তাকে মাথায় তুলে নাচবেন। আর তোমার কদর কি মা বুঝবেন? আমার কদর মা বুঝলো কি না সেটা নিয়ে আমি ভাবি না মেহেরিন, তুমি বুঝলেই হলো। আরমান ভাই ফিরছে, কারণ তার যাওয়ার আর কোনো জায়গা নেই। এটা তার পরাজয়, আমার নয়। সামির উঠে গিয়ে মেহেরিনের পাশে দাঁড়ালো। সে আলতো করে মেহেরিনের হাতে হাত রাখলো। মেহেরিন হাতটা সরালো না। তাদের সম্পর্কের বরফটা এখন গলে পানি হয়ে গেছে, স্বচ্ছ এবং নির্মল। চলো নাস্তা করে নিই, আজ অনেক কাজ। ড্রিম স্কেপ আজ অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, সার্ভার মনিটর করতে হবে। অল দ্য বেস্ট মিস্টার সিইও। পরদিন সকাল, বিমানবন্দর। সামির অপেক্ষা করছে গেট দিয়ে যাত্রীরা বেরিয়ে আসছে। একটু পরেই আরমানকে দেখা গেল। সেই জাঁকজমকপূর্ণ আরমান আজ নেই। তার পরনে একটা সাধারণ শার্ট, যেটা ইস্ত্রি করা নেই। চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালির দাগ, হাতে শুধু একটা ছোট কেবিন ব্যাগ। মিলি তার সব কেড়ে নিয়েছে, এমনকি দামি সুটকেসটাও। সামির এগিয়ে গেল। ভাইয়া। আরমান মাথা তুলে তাকালো। সামিরকে দেখে তার চোখে জল এসে গেল। সে কিছু বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে স্বর বের হলো না। সে ঝপ করে সামিরকে জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দে সামির, আমি শেষ হয়ে গেছি, আমি একদম নিঃস্ব। সামির ভাইয়ের পিঠে হাত বোলালো। তার মনে পড়লো ছোটবেলার কথা, যখন আরমান তাকে সাইকেল চালানো শেখাতো। সেই দাদা আজ তার কাঁধে মাথা রেখে কাঁদছে। শান্ত হও ভাইয়া, চলো বাসায় চলো, সব ঠিক হয়ে যাবে। তারা গাড়িতে উঠলো। গাড়িটা সামিরের কেনা নয়, ভাড়ার। কিন্তু আরমানের কাছে এই ভাড়ার গাড়িটাই এখন বিলাসবহুল মনে হচ্ছে। সে জানালার বাইরে তাকিয়ে রইল। এই সেই শহর যা সে অবজ্ঞা করে ছেড়ে গিয়েছিল, আজ সেই শহরই তাকে আশ্রয় দিচ্ছে। বাসায় পৌঁছানোর পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো। সাগুফতা বেগম গেটের কাছে দাঁড়িয়েছিলেন। ছেলেকে দেখা মাত্র তিনি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন।
আমার খোকা, আমার আরমান, তুই ফিরে এসেছিস। ও আল্লাহ, তোমার দরবারে হাজার শকর। দেখ দেখ, আমার ছেলের কি হাল হয়েছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওই ডাইনিটা তোকে খেতে দিত না বাবা। আরমান মায়ের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। ইফতেখার সাহেব বারান্দায় বসেছিলেন। তিনি খবরের কাগজটা নামিয়ে ছেলের দিকে তাকালেন। তার দৃষ্টিতে কোনো মায়া নেই, আছে কঠিন ভৎসতা। কান্না থামাও সাগুপ্তা, ওকে ঘরে নিয়ে যাও। প্রতিবেশী এমনিতেই অনেক তামাশা দেখছে, আর দেখিও না। বাবা, আমাকে মাফ করে দাও। মাপ আমি অনেক আগেই করে দিয়েছি, কারণ মৃত মানুষের ওপর কেউ রাখে না। আমার কাছে আমার বড় ছেলে যেদিন দেশ ছেড়ে পালিয়েছে সেদিনই মরে গেছে। তুমি এখন এ বাড়িতে অতিথি। যতদিন নিজের পায়ে না দাঁড়াতে পারছো ততদিন থাকতে পারো। বাবার কথাগুলো চাবুকের মতো আরমানের গায়ে লাগলো। সে মাথা নিচু করে ঘরে ঢুকলো। ড্রয়িং রুমে মেহেরিন দাঁড়িয়েছিল। আরমান মেহেরিনের মুখোমুখি হতেই থমকে দাঁড়ালো। মেহেরিনের পরনে শাড়ি, কপালে ছোট্ট টিপ, তাকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। মেহেরিন, কেমন আছো? ভালো আছি আরমান ভাই, হাত মুখ ধুয়ে নিন, খাবার টেবিলে দেওয়া আছে। মেহেরিনের কণ্ঠস্বর ভাবলেশহীন। সেখানে কোনো রাগ নেই, অভিমান নেই, এমনকি পুরনো ভালোবাসার কোনো ছিটে ফোটাও নেই। আরমান বুঝতে পারল এই মেহেরিন সেই আগের মেহেরিন নেই, যে তার জন্য পাগল ছিল। এই মেহেরিন এখন অন্য কারোর। খাবার টেবিলে সবাই বসেছে। শাগুফতা বেগম আরমানের প্লেটে একের পর এক মাংস তুলে দিচ্ছেন। খা বাবা, বেশি করে খা। ওই পোড়া দেশে নিশ্চয়ই এসব জুটতো না। আমি তোর জন্য স্পেশাল রেজালা রেঁধেছি। আরমান খেতে পারছে না, তার গলায় খাবার আটকাচ্ছে। সে আর চোখে সামিরের দিকে তাকালো। সামির শান্তভাবে খাচ্ছে, তার মধ্যে কোনো হীনসম্মতা নেই। সামির, তুই এখন কি করছিস? শুনলাম ফ্রিল্যান্সিং করছিস। হ্যাঁ ভাইয়া, আর নিজের একটা স্টার্ট আপ দাঁড় করানোর চেষ্টা করছি। আজ আমার অ্যাপ লঞ্চ হয়েছে। ওসব ছোটোখাটো কাজ দিয়ে কি ফিউচার হয়? আমার একটা ভালো জব দরকার। আমার সিভিটা কোথাও ড্রপ করতে পারবি? আমার তো অনেক এক্সপিরিয়েন্স। মেহেরিন গ্লাসটা শব্দ করে টেবিলে রাখলো। আপনার এক্সপিরিয়েন্স তো আমরা দেখেছি আরমান ভাই। নিজের বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া আর বসের মেয়ের টাকা নিয়ে ফুর্তি করা, এটাই তো আপনার এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স নিয়ে কর্পোরেট জবের সুবিধা হবে বলে মনে হয় না। বৌমা, চুপ করো। ছেলেটা কতদিন পরে ফিরেছে আর তুমি খোটা দিচ্ছ? ওর ভুল হয়েছে, ও তো স্বীকার করেছে। ভুল স্বীকার করলে এই সব পাপ মোচন হয় না মা। সামির আজ তার মেধা দিয়ে সংসার টানছে, আর উনি এসে প্রথম দিনে সামিরের কাজকে ছোটখাটো বলছেন। এটা আমি সহ্য করব না। আরমান অপমানিত বোধ করলো। সে প্লেট ঠেলে উঠে পড়ল। আমার খিদে নেই, আমি শুতে যাচ্ছি। আরমান চলে গেল। শাগুফতা বেগম সামিরের দিকে রাগী চোখে তাকালেন। বউকে শাসন করতে পারিস না সমীর? বড় ভাইয়ের সাথে মুখে মুখে তর্ক করে। মেহেরিন ভুল কিছু বলেনি মা। ভাইয়া এখনো সে আগের জায়গাতেই পড়ে আছে। সে ভাবছে তার সেই দম্ভ এখনো চলে, কিন্তু সময় বদলে গেছে মা। সামিরও উঠে পড়ল। মেহেরিন তার পিছু পিছু ঘরে গেল। ঘরে ঢুকে সামির কম্পিউটারের সামনে বসলো। মনিটরে একটা গ্রাফ উপরের দিকে উঠছে। তার গেম ড্রিমস্কেপ প্রথম ঘন্টাতেই 10,000 ডাউনলোড পার করেছে। মেহেরিন, এদিকে এসো, দেখো। মেহেরিন দৌড়ে এসে মনিটরের দিকে তাকালো। ইয়া আল্লাহ সামির, এটা তো অবিশ্বাস্য। রেটিং 4.8। কমেন্টগুলো দেখো, সবাই গ্রাফিক্সের প্রশংসা করছে। এটা আমাদের জয় মেহেরিন। যারা বলেছিল গেম খেলে জীবন নষ্ট করছি, এটা তাদের জন্য জবাব। মেহেরিন আনন্দে সামিরকে জড়িয়ে ধরল। এই প্রথম তাদের মধ্যে কোনো জড়তা কাজ করলো না। সামিরও মেহেরিনকে শক্ত করে ধরল। বাইরের বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু তাদের মনের আকাশটা একদম পরিষ্কার। কয়েকদিন কেটে গেল। আরমান সারাদিন ঘরে শুয়ে থাকে, ফোন নিয়ে ঘাটাঘাটি করে। তার মেজাজ খিটখিটে হয়ে গেছে। মিলি তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, সাথে পাঠিয়েছে এক লিগ্যাল নোটিশ।
আরমান নাকি মিলির বাবার কোম্পানি থেকে টাকা সরিয়েছে, সেই টাকা ফেরত না দিলে মামলা হবে। নোটিশটা হাতে নিয়ে আরমান ড্রয়িং রুমে বসে কাঁপছে। কি কাগজ ওটা? পুলিশ কেস? আরমান ঘামছে, সে তোতলামি করতে লাগলো। বাবা, মিলি মিলি মিথ্যে কেস দিয়েছে। ও বলেছে আমি নাকি 10 লাখ টাকা চুরি করেছি। ও আমাকে জেলে পাঠাবে। বাবা, আমাকে বাঁচাও। হায় হায়, এখন কি হবে? আমার ছেলে জেলে যাবে? ইফতেখার, কিছু একটা করো। আমি কি করব? আমার কি 10 লাখ টাকা আছে? পেনশনের টাকা দিয়ে সংসার চলে না। আমি টাকা পাবো কোথায়? কর্মফল তো ভোগ করতেই হবে। সামির নিশ্চয়ই টাকা দিতে পারবে। ও তো এখন অনেক টাকা কামাচ্ছে। মা, সামিরকে বলো না। সামির ঘরে ঢুকলো। সে অফিস থেকে ফিরেছে। সে এখন একটা ছোট্ট অফিস ভাড়া নিয়েছে। তার পরনে স্মার্ট ক্যাজুয়াল শার্ট। সে ঘটনাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। ভাইয়া, তুমি কি সত্যি টাকাটা নাওনি? বিশ্বাস কর সামির, আমি নেইনি। মিলি আমাকে ফাঁসাতে চাইছে। ও আসলে আমাকে ধ্বংস করতে চায়। স্বামীর বাবা, তোর ভাইটাকে বাঁচা। তোর তো এখন অনেক টাকা। গেম বিক্রি করে কত টাকা পেলি, ওখান থেকে দে না। মা, এটা কি বলছেন? সামিরের কষ্টার্জিত টাকা দিয়ে কেন আরমান ভাইয়ের দেনা শোধ করব? এই টাকাটা আমরা জমিয়েছি একটা ফ্ল্যাট কেনার জন্য। আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের প্ল্যান আছে। ভবিষ্যৎ? ফ্ল্যাট? এখানে তোর ভাই জেলে যাচ্ছে আর তুই ফ্ল্যাটের স্বপ্ন দেখছিস? আমি কি পড়? সামির, তুই কি ভুলে গেলি আমি তোকে ছোটবেলায় কতটা ভালোবাসতাম? সামির মেহরিনের দিকে তাকালো। মেহরিনের চোখে না সূচক ইশারা, কিন্তু সামির মায়ের চোখের দিকে তাকালো, সেখানে শুধুই হাহাকার। সামির দীর্ঘশ্বাস ফেলল। আমি টাকাটা দেব। সামির, তুমি পাগল হয়েছো? 10 লাখ টাকা আমাদের সব সেভিং। টাকা আবার কামানো যাবে মেহেরিন, কিন্তু ভাইয়া জেলে গেলে বাবার হার্ট আর সইতে পারবে না। আমি ভাইয়ার জন্য দিচ্ছি না, আমি দিচ্ছি এই বাড়ির শান্তির জন্য, বাবার সম্মানের জন্য। মেহরিন হতাশ হয়ে সোফায় বসে পড়ল। সে সামিরের মহানুভবতা দেখে মুগ্ধ, আবার একই সাথে ক্ষুব্ধ। কেন ভালো মানুষদের সব সময় ত্যাগ স্বীকার করতে হয়? সামির চেক লিখে আরমানের হাতে দিল। আরমান চেকটা খপ করে নিল, যেন কোনো চিল তার শিকার ধরল। তার চোখে কৃতজ্ঞতার চেয়ে লোভ বেশি দেখা গেল। থ্যাঙ্কস সামির, আমি জানতাম তুই ফেরাবি না। আমি প্রমিস করছি সবে ঢুকেই সব শোধ করে দেব। সামির জানে এই টাকা আর কোনোদিনও ফিরবে না। সে শুধু হাসলো, এক করুণ হাসি। শোধ করতে হবে না ভাইয়া, শুধু একটা কথা মনে রেখো, টাকা দিয়ে স্ট্যাটাস কেনা যায় কিন্তু মনুষ্যত্ব কেনা যায় না। তুমি টাকা চেয়েছো, আমি দিয়েছি, কিন্তু আমার সম্মানটা আমি আমার কাজের মাধ্যমেই অর্জন করেছি, সেটা তুমি নিতে পারবে না। আরমান চেকটা পকেটে ভরে নিজের ঘরে চলে গেল। সাগুফতা বেগম ছেলেকে দোয়া করতে লাগলেন। ইফতেখার সাহেব সামিরের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন। আমি গর্বিত বাবা, তুই আজ প্রমাণ করলি তুই শুধু আমার ছোট ছেলে নস, তুই এই পরিবারের আসল অভিভাবক। রাতে শোবার ঘরে থমথমে পরিবেশ। মেহেরিন বিছানায় শুয়ে উল্টো দিকে ফিরে আছে। সামির তার পাশে বসলো। এখনো রাগ করে আছো? রাগ না, আমার রাগ হচ্ছে। লজ্জা? কেন? রাগ না, আমার লজ্জা হচ্ছে, কারণ আমি স্বার্থপরের মতো ফ্ল্যাটের কথা ভাবছিলাম, আর তুমি তুমি এত বড় স্যাক্রিফাইস করলে। কিন্তু সামির, আমার ভয় হয় আরমান ভাই কি এতে শোধরাবে, নাকি তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে বারবার টাকা চাইবে? আমি দুর্বল নই মেহরিন, আমি আজ টাকা দিয়েছি একটা সম্পর্ক চুকিয়ে ফেলার জন্য। আজ থেকে ভাইয়ার কাছে আমার আর কোনো ঋণ নেই। ছোটবেলায় সে আমাকে সাইকেল চালানো শিখিয়েছিল, আজ আমি তার জীবন বাঁচালাম হিসেব বরাবর। এরপর যদি সে কিছু চায় আমি দেব না। আর আমাদের ফ্ল্যাট, আমাদের স্বপ্ন? স্বপ্ন তো থামে না। ড্রিম স্কেপ 2 এর কাজ শুরু করব কাল থেকে। এবার টার্গেট আরো বড়। তুমি আছো তো সাথে? আমি ছিলাম, আছি, থাকবো। তুমি যদি শূন্য থেকেও শুরু করো তবুও আমি থাকবো, কারণ আমি এখন আর গোল্ড মেডেলিস্ট মেহেরিন নই, আমি ড্রিমস্কেপের কো ফাউন্ডার। তারা দুজনে হেসে উঠল। বাইরের ঝড়ের শব্দ ছাপিয়ে হাসির শব্দ ঘরের বাতাসকে হালকা করে দিল। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। সপ্তাহখানিক
পর আরমান আবার তার পুরনো রূপে ফিরল। সে চেকটা ক্যাশ করে মিলে ঝামেলা মিটিয়েছে। এখন সে চাপমুক্ত। সে সারাদিন সোফায় শুয়ে টিভি দেখে আর সামিরকে হুকুম করে। এক সন্ধ্যায় সামিরের বাসায় তার কিছু ক্লায়েন্ট এসেছে। তারা সামিরের সাথে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। ড্রয়িং রুমে মিটিং চলছে। আরমান লুঙ্গি আর গেঞ্জি পরে সেখানে এসে উপস্থিত হলো। সে এসেই সোফায় বসে পায়ের উপর পা তুলে দিল। ওই সাবির, চা দিতে বল, মেহমান এসেছে আর তুই শুকনো মুখে কথা বলছিস। ক্লায়েন্টরা অবাক হয়ে আরমানের দিকে তাকালো। সামির বিব্রত বোধ করলো। ভাইয়া প্লিজ, আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, তুমি একটু ভেতরে যাও। মিটিং? আরে মিটিং? আরে রাখ তোর মিটিং। কয় টাকার মিটিং রে? আমি লাখ টাকার ডিল সাইন করতাম এক কমে। আমার সামনে এসব ফুটানি দেখাস না। ক্লায়েন্টদের একজন মিস্টার জনসন বিরক্ত হলেন। মিস্টার জনসন, মিস্টার সামির, ইজ দিস জেন্টলম্যান বদারিং ইউ? আমরা কি অন্য কোথাও বসবো? আই এম সরি মিস্টার জনসন, উনি আমার বড় ভাই, একটু অসুস্থ, আপনারা কিছু মনে করবেন না। সামির ক্লায়েন্টদের নিয়ে তার নিজের ঘরে চলে গেল। আরমান ড্রয়িং রুমে একা বসে রাগে গজগজ করতে লাগলো। সে সহ্য করতে পারছে না যে সামির আজ স্যার ডাক শুনেছে আর তাকে কেউ পাত্তাই দিচ্ছে না। তার মনে হিংসার আগুন জ্বলে উঠল। মিটিং শেষ করে সামির যখন ড্রয়িং রুমে এলো, আরমান তখন টিভি দেখছে। ভাইয়া, তুমি ক্লায়েন্টদের সামনে ওভাবে কথা বললে কেন? ওটা প্রফেশনাল ছিল না। প্রফেশনাল? এখন তুই আমাকে প্রফেশনালিজম শেখাবি? তুই 2 দিনের গেম ডেভেলপার হয়ে গেছিস আর ভাব নিচ্ছিস? মনে রাখিস, আমি এই বাড়ির বড় ছেলে। ঠিক তখনই মেহেরিন এসে দাঁড়ালো। তার হাতে এক কাপ গরম চা। সে চাটা আরমানের সামনের টেবিলে সশব্দে নামালো। সব বড় ছেলে হওয়াটা শুধু জন্মের ক্রম দিয়ে হয় না আরমান ভাই। বড় ছেলে হতে গেলে দায়িত্ব নিতে হয়। সামির আজ এই সংসারের দায়িত্ব নিয়েছে, বাবার ওষুধের খরচ দিচ্ছে, আপনার দেনা শোধ করেছে। তাই এই বাড়ির আসল বড় এখন সামির। আপনি সেটা মানুন আর না মানুন, এটাই সত্যি। তুই চুপ কর মেহেরিন। তুই আমার বউ হতে পারতি, কিন্তু তুই এখন আমার ছোট ভাইয়ের বউ। তোর সাহস হয় কি করে আমার মুখের ওপর কথা বলার? সাহসটা সততা থেকে আসে। আমি আপনার বউ হতে পারতাম, কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি সামিরের মতো একজন হীরের টুকরো মানুষকে পেয়েছি, আর আপনি হিরে ফেলে কাচের টুকরো কুড়িয়ে নিয়েছিলেন, আর এখন সেটাও ভেঙে চুরমার। আরমান রাগে কাঁপতে কাঁপতে উঠে মেহেরিনকে চড় মারার জন্য হাত তুলল, কিন্তু তার হাতটা মাঝপথেই আটকে গেল। সামির তার হাতটা শক্ত করে ধরে ফেলেছে। সামিরের চোখে এখন আর সেই শান্ত ভাব নেই, সেখানে জ্বলছে এক প্রলয়ঙ্কারী আগুন। নামাও, হাত নামাও ভাইয়া। আমার স্ত্রীর গায়ে হাত তোলার যোগ্যতা তোমার নেই। ছোটবেলায় তুমি আমার গায়ে হাত তুলতে, আমি সহ্য করতাম, কিন্তু মেহেরিনের দিকে আঙুল তুললে আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই। সামির এক ঝটকায় আরমানের হাতটা ছেড়ে দিল। আরমান টাল সামলাতে না পেরে সোফায় পড়ে গেল। সাগুফতা বেগম আর ইফতেখার সাহেব শব্দ শুনে ছুটে এলেন। কি হচ্ছে এসব? তোরা কি মারামারি করবি? মারামারি করছি না মা, শুধু সীমানাটা বুঝিয়ে দিচ্ছি। ভাইয়া যদি এই বাড়িতে থাকতে চায় তবে ভদ্রভাবে থাকবে, মেহেরিনকে সম্মান দিয়ে কথা বলবে, না হলে দরজা খোলা আছে। সামির মেহেরিনের হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল। আরমান অপমানিত, লজ্জিত এবং পরাজিত হয়ে বসে রইল। সে বুঝতে পারল তার সিংহাসন এখন চিরতরে বেদখল হয়ে গেছে। ইফতেখার সাহেব ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এখনো সময় আছে আরমান। সামিরের কাছে সে কিভাবে মানুষ হতে হয়। রাত গভীর হলো। সামির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেহেরিন তার পাশে এসে দাঁড়ালো। আজ তুমি অনেক রেগে গিয়েছিলে। রাখবো না, ও তোমাকে মারতে আসছিল। তুমিই আমার সুপার হিরো, কিন্তু সুপার হিরোদের এত রাখতে নেই। শোনো, একটা সুখবর আছে। কি? ড্রিমস্কেপের ইনভেস্টররা তোমাকে দুবাই ডাকছে। ওরা সেখানে হেড অফিস করতে চায়। তোমাকে সিইও হিসেবে অফার করেছে। সামির চমকে মেহেরিনের দিকে তাকালো। দুবাই সেই শহর যেখানে আরমান নিজেকে হারিয়েছে। নিয়তি কি তাকেও সেখানে ডাকছে? দুবাই? আমি কি যাব? যাবে, কিন্তু একা না, আমরা দুজনে যাব। আরমান ভাই যেখানে হেরে ফিরেছেন, তুমি সেখান থেকে জিতে ফিরবে। এটাই হবে আমাদের গল্পের সেরা প্রতিশোধ। সামির হাসলো।
সে মেহেরিনের হাতটা শক্ত করে ধরলো। তাদের সামনে এখন এক নতুন দিগন্ত, কিন্তু তারা জানে না দুবাই শুধু স্বপ্নের শহর নয়, সেখানে মিলির মতো মরিচিকারাও ওত পেতে আছে। গল্পের শেষ অধ্যায়টা কি বিজয়ের হবে নাকি নতুন কোনো পরীক্ষার? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিপার্চার গেট, যাত্রীদের ভিড়। সামির এবং মেহেরিন তাদের লাকেজ ট্রলিতে তুলে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইফতেখার সাহেব এবং শাগুফতা বেগম এসেছেন তাদের এগিয়ে দিতে। শাগুফতা বেগম চোখের পানি মুছছেন। তার ছোট ছেলে, যাকে তিনি সারা জীবন অপদার্থ বলে গালমন্দ করেছেন, আর সেই ছেলে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছে। ইফতেখার সাহেবের বুকে গর্ভে বুক ফুলে উঠেছে, কিন্তু তার চোখেও জল। দূরে একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে আরমান। সে সামনে আসার সাহস পায়নি। তার মনে হচ্ছে এই বিদায় শুধু দেশ থেকে বিদায় নয়, এটা তার অহংকারের চূড়ান্ত বিদায়। সাবধানে থাকিস বাবা, পৌঁছা মাত্র ফোন দিবি। আর বৌমা, আমার পাগলা ছেলেটাকে দেখে রেখো, ও তো নিজের খেয়াল রাখতে পারে না। মেহেরিন শাশুড়ির হাত ধরে হাসলো। এই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি। চিন্তা করবেন না মা, ও এখন আর পাগলা নেই। ও এখন সিইও, উল্টো ওই আমার খেয়াল রাখে। বাবা আসি, শরীরের যত্ন নিও, আর ভাইয়ার দিকে একটু খেয়াল রেখো, ও এখন খুব একা। ইফতেখার সাহেব ছেলের মাথায় হাত রাখলেন। সামিরের এই উদারতা তাকে বারবার মুগ্ধ করে। যে ভাই তাকে ধ্বংস করতে চেয়েছিল, যাওয়ার সময়ও সামির সেই ভাইয়ের কথাই ভাবছে। তুই চিন্তা করিস না, যা পৃথিবী জয় করে আয়। সামির এবং মেহেরিন ইমিগ্রেশনের দিকে এগিয়ে গেল। আরমান দূর থেকে দেখলো। তার মনে হলো সামির আজ তার চেয়ে অনেক লম্বা হয়ে গেছে, উচ্চতায় নয়, ব্যক্তিত্বে। আরমান দীর্ঘশ্বাস ফেলে উল্টো দিকে হাঁটা দিল। তার পকেটে এখনো সামিরের দেয়া সেই 10 লাখ টাকার চেক ভাঙানোর রসিদটা আছে, যেটা তার কাছে এখন ভিক্ষার দলিলের মতো মনে হচ্ছে। দৃশ্যপট পরিবর্তিত হলো দুবাইয়ে, সেই একই শহর যেখানে আরমান এসেছিল বিলাসের টানে। আর আজ সামির এসেছে বিজয়ের নিশান উড়াতে। গ্লোবাল টেক সামিট 2025-এর বিশাল অডিটোরিয়াম, বিশ্বের নামিদামি টেক জায়ান্টরা উপস্থিত। স্টেজের বিশাল স্ক্রিনে লেখা ড্রিম স্কেপ এআই নেক্সট গেন গেমিং। সামির স্টেজে দাঁড়িয়ে আছে, তার পরনে কালো স্যুট, চোখে আত্মবিশ্বাস। মেহরিন প্রথম সারিতে বসে আছে, তার পরনে গাঢ় নীল রঙের জামদানি শাড়ি। সে মন্ত্রমুগ্ধের মতো স্বামীর দিকে তাকিয়ে আছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার একার কৃতিত্ব নয়। এই জার্নিটা শুরু হয়েছিল একটা ভাঙা কম্পিউটার আর একটা অসম্ভব স্বপ্ন দিয়ে। আমাকে সবাই বলেছিল গেম খেলে জীবন হয় না, কিন্তু একজন মানুষ আমাকে বিশ্বাস করেছিল। সে আমাকে তার জমানো শেষ সম্বলটুকু দিয়ে বলেছিল, যাও ল্যাপটপটা ঠিক করো, আমাদের ভবিষ্যৎ গড়ো। অডিটোরিয়াম ভর্তি দর্শক হাততালি দিয়ে উঠল। মেহেরিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সামির মেহেরিনের দিকে ইশারা করলো। শি ইজ মাই ওয়াইফ, মাই ইনভেস্টর অ্যান্ড মাই লাইফলাইন মেহেরিন। এই অ্যাওয়ার্ডটা আমি তাকে উৎসর্গ করছি। করতালির শব্দে কান পাতা দেয়। ঠিক সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল একজোড়া ঈর্ষান্বিত চোখ। মিলি, সে এই ইভেন্টে এসেছে তার বাবার কোম্পানির প্রতিনিধি হিসেবে। সে বিশ্বাস করতে পারছিল না যে স্টেজে দাঁড়ানো ওই স্মার্ট সফল যুবকটি সেই সামির, যাকে সে লজার আরমানের ভাই বলে তাচ্ছিল্য করত। মিলির পরনে অতি আধুনিক পোশাক, কিন্তু তার চেহারায় সেই দীপ্তি নেই। আরমানের সাথে স্ক্যান্ডাল এবং ডিভোর্সের পর তার বাবার কোম্পানিতেও তার অবস্থান নড়বড়ে। সে ধীরে ধীরে মেহেরিনের দিকে এগিয়ে গেল। অনুষ্ঠান শেষে যখন সবাই সামিরকে ঘিরে ধরেছে, তখন মিলি মেহেরিনের সামনে এসে দাঁড়ালো। ওয়েল ওয়েল মেহরিন, দ্য গোল্ড মেডেলিস্ট, শেষমেশ তুমিও দুবাই চলে এলে, তাও আবার আমার শহরে। মেহরিন ঘুরে তাকালো। মিলিকে দেখে তার মুখে কোনো ভাবান্তর হলো না। সে একটা সৌজন্যমূলক হাসি দিল। মিলি আপু, কেমন আছেন? আর আপনার ভুল হচ্ছে, এটা এখন আর শুধু আপনার শহর নয়। সামির এখন এই শহরের অন্যতম লিডিং টেক এন্টারপ্রেটার। শহরটা এখন ট্যালেন্টের কদর করে, টাকার নয়। ওহ প্লিজ, 2 দিনের সাফল্য দেখে আকাশে উড়ো না। আরমানও উড়েছিল, দেখেছ তো তার কি হাল করেছি আমি। সামিরকেও সাবধান করে দিও, এই শহরের আলোয় অনেক পতঙ্গ পুড়ে মরে।
মিলির কথায় প্রচ্ছন্ন হুমকি, কিন্তু মেহেরিন এখন আর সেই ভীতু মেয়েটি নেই। সে মিলির চোখের দিকে সোজা তাকিয়ে উত্তর দিল, আরমান ভাই উড়েছিল আপনার বাবার টাকায় পাকনায় ভর করে, আর সামির উঠছে নিজের যোগ্যতার পাকনায়। আরমান ভাই বিক্রি হয়ে গিয়েছিলেন, তাই আপনি তাকে ছুঁড়ে ফেলতে পেরেছেন। কিন্তু সামিরকে কেনা যায় না মিলি আপু, আর যাকে কেনা যায় না তাকে ধ্বংস করাও যায় না। মিলি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সামির সেখানে চলে এলো। তার সাথে কয়েকজন বিদেশি ইনভেস্টর। সামির মিলিকে দেখেও না দেখার ভান করলো। সে মেহেরিনের কোমরে হাত দিয়ে ইনভেস্টরদের সাথে পরিচয় করিয়ে দিল। মিট মাই ওয়াইফ মেহরিন, শি হ্যান্ডেলস দ্য ফিন্যান্স। মিলি দেখলো সামির তাকে পাত্তাই দিল না। সামিরের এই অবজ্ঞা মিলির কাছে হাজারটা অপমানের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। সে বুঝতে পারলো সে ভুল ঘোড়ায় বাজি ধরেছিল। সে যদি আরমানের বদলে সামিরের সততাকে চিনতে পারত, হয়তো আজ সেও ওই জায়গায় থাকতো। মিলি মাথা নিচু করে ভিড়ের মধ্যে মিশে গেল। তার দামি হীরা জহরত আজ মেহেরিনের সাধারণ শাড়ির কাছে স্নান হয়ে গেছে। এদিকে ঢাকায় ইফতেখার সাহেবের ড্রয়িং রুমে টিভিতে লাইভ দেখাচ্ছে দুবাইয়ের অনুষ্ঠান। সাগুফতা বেগম এবং ইফতেখার সাহেব টিভির সামনে বসে আছেন। তাদের চোখে আনন্দ অশ্রু দেখাচ্ছে। আরমান দরজার আড়ালে দাঁড়িয়ে টিভি দেখছে। স্ক্রিনে সামিরকে দেখাচ্ছে তার হাতে গোল্ডেন ট্রফি। আরমান দেখলো সে যে ভাইটাকে সে সারা জীবন ছোট করেছে, আজ সে কত বড় হয়ে গেছে। আরমানের মনে হলো তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ঈর্ষা নয়, আজ তার হচ্ছে অনুশোচনা। সে ধীরে ধীরে ড্রয়িং রুমে ঢুকলো। মা, সাগুফতা বেগম ঘুরে তাকালেন। ছেলের বিধ্বস্ত চেহারা দেখে তার মায়ের মন কেঁদে উঠল, কিন্তু তিনি কিছু বললেন না। দেখো মা, সামির আজ কত বড় হয়ে গেছে, আর আমি বড় ভাই হয়েও আজ নিঃস্ব। আমি টাকার পেছনে ছুটেছিলাম আর স্বামীর স্বপ্নের পেছনে। আজ টাকা আমাকে ছেড়ে পালিয়েছে, কিন্তু স্বপ্ন স্বামীরকে রাজা বানিয়েছে। তুই ভুল করেছিলি আরমান। তুই ভেবেছিলি শর্টকাটে সাফল্য পাওয়া যায়, কিন্তু জীবন কোনো ভিডিও গেম নয় যে চিট কোড দিয়ে লেভেল পার করবি। স্বামীর সেটা জানতো, ও গেম বানাতো, কিন্তু জীবনটাকে গেম ভাবিনি। আমি কি আর কোনোদিন সুযোগ পাবো না বাবা? আমি কি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না? ইফতেখার সাহেব এবার ছেলের দিকে তাকালেন। তার দৃষ্টি নরম হলো। সুযোগ আল্লাহ সবাইকে দেন। তুই যদি সত্যিই অনুতপ্ত হস, তবে শূন্য থেকে শুরু কর। সামিরের দিকে তাকা। ও যদি মাইনাস থেকে প্লাসে যেতে পারে, তুই কেন পারবি না? তোর মেধা আছে, শুধু সততা ছিল না। এবার সত্যটা দিয়ে চেষ্টা কর। আরমান বাবার পায়ের কাছে বসে পড়ল। সে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। তার কান্না দেখে সাগুফতা বেগমও কেঁদে ফেললেন। এই কান্নার মধ্য দিয়ে আরমানের ভেতরের পাপ ধুয়ে যেতে লাগলো। 6 মাস পর সামির আর মেহেরিন দেশে ফিরেছে। তারা দুবাইয়ে সেটেল হয়েছে, কিন্তু শিকড়কে ভোলেনি। সামির এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। তাদের গাড়ি যখন বাড়ির সামনে এসে থামলো, তখন পাড়ার লোকেরা ভিড় জমিয়েছে। সামির গাড়ি থেকে নামলো। তার পরনে সাধারণ পোশাক, সে আগের মতোই আছে, শুধু তার চশমার ফ্রেমটা বদলেছে। মেহেরিন নামলো। তার কোলে একটা ছোট্ট বাস্কেট। আয় বাবা আয়, আমার ঘর আজ আলো করে এলি। সামির মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। ইফতেখার সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা কেমন আছো? ভাইয়া কেমন আছো? তোকে দেখে সব অসুখ ছেড়ে গেছে রে বাবা। ঠিক তখনই আরমান বেরিয়ে এলো। তার পরনে একটা সাধারণ শার্ট, হাতে কালি লেগে আছে। সে এখন একটা ছোট্ট অটোমোবাইল গ্যারেজ দিয়েছে, নিজের হাতে কাজ করে। আগের সে বিলাসী আরমানকে আর চেনা যায় না। সামির ভাইকে দেখে এগিয়ে গেল। কেমন আছো? শুনলাম তুমি নাকি নতুন বিজনেস শুরু করেছো। বিজনেস না রে, গ্যারেজ, ছোট কাজ, কিন্তু নিজের কাজ। রাতে খুব ভালো ঘুম হয় স্যামের, কোনো টেনশন নেই, পুলিশের ভয় নেই। সামির আরমানের হাতটা ধরলো। আরমানের হাতে তেল কালি, কিন্তু সামির সেটা গ্রাহ্য করলো না। কোনো কাজই ছোট না ভাইয়া, তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, এটাই আসল। আমি তোমার জন্য গর্বিত। আমাকে লজ্জা দিস না রে সামির, আমি তোর যোগ্য বড় ভাই হতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি তোর যোগ্য ছোট ভাই হতে। মানে তুই তো এখন আমাদের সবার বড়।
দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল। মেহেরিন পাশে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার মনে হলো এটাই তাদের আসল জয়, ট্রফি বা টাকা নয়। এই ভেঙে যাওয়া পরিবারটাকে জোড়া লাগানোই ছিল তাদের আসল প্রজেক্ট। বিকেলে সামির আর মেহেরিন ছাদে উঠল, সেই ছাদে যেখানে সামির একসময় ঘুরে ওড়াতো আর মেহেরিন তাকে বকাবকি করত। আজকের আকাশটা একদম পরিষ্কার, গোধূলির আলোয় আকাশটা লাল হয়ে আছে। সামির রেলিং ধরে দাঁড়িয়ে আছে, মেহেরিন তার পাশে এসে দাঁড়ালো। মনে আছে সামির, এই ছাদেই আমাদের প্রথম ধাক্কা লেগেছিল? মনে থাকবে না? তুমি বলেছিলে আকাশ দেখে পেট চলে না, জীবনটা বাস্তবতা। আমি ভুলছিলাম, আকাশ দেখেই পেট চলে। যদি সেই আকাশ ছোঁয়ার সাহস থাকে, তুমি আমাকে আকাশ দেখতে শিখিয়েছো সামির। আর তুমি আমাকে শিখিয়েছো মাটিতে পা রেখে কিভাবে আকাশে তাকাতে হয়। তুমি না থাকলে আমি হয়তো সে কম্পিউটার রুমেই পচে মরতাম। তুমি আমার কোড ডিভাগ করেছো, আমার লাইফটাও ডিভাগ করেছো। মেহেরিন সামিরের কাঁধে মাথা রাখলো। সামির পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। এটা তোমার জন্য। কি এটা? মেহেরিন বক্সটা খুললো। ভেতরে একটা সুন্দর ডায়মন্ডের নেকলেস, কিন্তু তার চেয়েও আকর্ষণীয় হলো নেকলেসের পকেটে খোদাই করা একটা ছোট্ট শব্দ, প্লেয়ার 1। প্লেয়ার 1? হ্যাঁ, গেমে সবসময় প্লেয়ার 1 লিড দেয়। আমার লাইফের গেমে তুমিই প্লেয়ার 1, আমি শুধু তোমার সাপোর্ট প্লেয়ার। মেহেরিন হাসতে হাসতে চোখের পানি ফেললো। সে নেকলেসটা সামিরের হাতে দিল পরিয়ে দেওয়ার জন্য। তাহলে আমাদের গেমসটা কি শেষ? হ্যাপিলি এভার আফটার? না, গেম কখনো শেষ হয় না মেহেরিন। একটা লেভেল শেষ হলো, এখন নেক্সট লেভেল শুরু। আর এবারের লেভেলটা আরও কঠিন, আরও ইন্টারেস্টিং। কিন্তু ভয় নেই, কারণ আমার টিমে সেরা প্লেয়ার আছে। আর আমার টিমে আছে সেরা ডেভেলপার। সূর্য ডুবে যাচ্ছে, পশ্চিম আকাশের লাল আভা। ছাদের উপর দুটি ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সামির এবং মেহেরিন হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। তাদের গল্পটা শুরু হয়েছিল অবহেলা আর অপমানের মধ্য দিয়ে, কিন্তু শেষ হলো ভালোবাসা আর সম্মানের এক মহাকাব্য হয়ে। তারা প্রমাণ করলো জীবনটা শুধু ভাগ্যের খেলা নয়, এটা একটা মাল্টিপ্লেয়ার গেম, যেখানে সঠিক পার্টনার থাকলে যে কোনো বস ফাইট জেতা সম্ভব। নিচে থেকে সাগুফতা বেগমের ডাক শোনা গেল। সমীর, বৌমা নিচে আয়। তা হয়েছে? চলো, মা ডাকছে। বাস্তবতা আবার ডাকছে। চলো, এখন আর বাস্তবতাকে ভয় পাই না। তারা ধীরে পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। পেছনে পড়ে রইল তাদের ফেলে আসা অতীত, আর সামনে অপেক্ষা করছে এক নতুন সকাল। এটা আরমানের গল্প নয়, এটা মিলির গল্প নয়, এটা সামির আর মেহেরিনের গল্প। এটা হার না মানার গল্প, এটা আমাদেরই গল্প।